আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে হচ্ছে গিয়ে লেকচার নাম্বার 28 এবং লেকচার 28-এ আমরা পর্যাবৃত্তিক গতির একদম শেষের দিকের যে দুইটা টপিক মানে সরল দোলক আর হচ্ছে গিয়ে স্প্রিং, এই দুইটা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো এবং এর পাশাপাশি কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন আমাদের বিগত বছরগুলোতে এসেছে সেগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা মোটামুটি হচ্ছে গিয়ে 70% জিনিসপাতি গত ক্লাসেই দেখে ফেলেছি। সো আজকে হচ্ছে গিয়ে আমাদের জাস্ট সরল দোলক আর স্প্রিংটা দেখলেই, চ্যাপ্টারটা এমনিতেও ছোট, ওই দুইটা অংশ দেখলে আমাদের মোটামুটি এটা কভার হয়ে যাবে। তো সবাই ক্লিয়ারলি সাউন্ড শুনতে পাচ্ছ কিনা আর স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু টিচার ইনবক্সে জানিও। যারা যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করে দিই যেহেতু আমাদের ক্লাস টাইম হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের সরল ছন্দিত স্পন্দন গতির প্রয়োগ দেখব এবং প্রয়োগের মধ্যে দুই জায়গায়, একটা হচ্ছে সরল দোলকের গতি, কিভাবে সরল ছন্দিত স্পন্দন গতি হয়, এখান থেকে কি কি আসে, আর সরল দোলকের দোলনকালের সূত্র কিভাবে আসে, সেটার খণ্ডায়ন কি, ওখান থেকে অন্যান্য ফর্মুলা কিভাবে বের করতে হয়, সরল দোলকের ব্যবহার, এবং এখান থেকে আমি স্প্রিং নিয়েও ব্যাখ্যা করে দিব। অল ক্লিয়ার, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি হচ্ছে কি আমাদের সিম্পল পেন্ডুলাম বা সরল দোলক দিয়ে। সরল দোলক বা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে শুরুতে মনে রাখতে হয় সরল দোলকের খুব সুন্দর একটা সংজ্ঞা বইয়ের মধ্যে কিন্তু আমাদের দিয়ে দেয়া আছে, যে একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে একটি ওজনহীন নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে যদি এটি বাতাসের বাধা এড়িয়ে স্বাধীনভাবে দুলতে পারে তাহলে তখন আমরা তাকে বলবো হচ্ছে গিয়ে সরল দোলক। তাহলে সরল দোলক হতে হলে আমরা হচ্ছে গিয়ে প্রথমে কোনো একটা এরকম সারফেস থেকে, এরকম হ্যাঙ্গিং সারফেস থেকে আমরা একটা এরকম লম্বা সুতাকে এখান থেকে ঝুলাই দিব। তাহলে একটা লম্বা সুতাকে যদি আমরা এখান থেকে ঝুলাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সুতাটাকে এইভাবে করে ড্রয়িং করতে পারি। এই সুতাটার সামনে আমরা হচ্ছে গিয়ে এইখানে কি রেখে দিব, এখানে হচ্ছে গিয়ে একটা বস্তুকে রেখে দিব এইখানে। তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে বব। এখন আমাদের সরল দোলক বা সিম্পল পেন্ডুলামের আদর্শ সংজ্ঞা কোনটা? যদি আমরা এইখানে যেটা আনলাম এইটাকে যদি হচ্ছে গিয়ে আমরা সরল দোলক বলতে চাই, মানে সিম্পল পেন্ডুলাম বলতে চাই, তাহলে সরল দোলক বলতে হলে আমাদেরকে বেশ কিছু ক্রাইটেরিয়ান ফিল আপ করতে হবে। তাহলে এই যে আমাদের যে সুতাটা আছে এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সুতা, অথবা এটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে গিয়ে থ্রেড। তাহলে সুতা বা থ্রেড, এই সুতা বা থ্রেডের বৈশিষ্ট্যটা কেমন হতে হয়, এটাকে আমরা বলি হচ্ছে কি ভাবে তিনটা বৈশিষ্ট্য দিয়ে ওজনহীন, যেহেতু এটা আদর্শ সংজ্ঞা আইডিয়াল সিম্পল পেন্ডুলামের জন্য, সো সংজ্ঞাটা হচ্ছে এরকম একটা ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল। তো প্রথম কথা, একটা সুতা, সেই সুতার ওজন নাই, তো সুতার W=mg, এই mgর মান হচ্ছে গিয়ে 0। তো সুতার বেসিক্যালি হচ্ছে গিয়ে কোনো ওজন থাকবে না, সুতাটা আবার নমনীয় হবে এবং সুতাটা আবার নমনীয় হওয়ার সাথে সাথে প্রসারণশীল হতে পারবে না। তাহলে একটি ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিব আমরা হচ্ছে গিয়ে এমন একটা বস্তু, যে বস্তুটাকে আমরা কি নামে চিনি, এই বস্তুটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বব। এখন ববের আবার বৈশিষ্ট্য আছে, ববকে আমরা ইংলিশেও বব বলি। ববের আবার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে, সেটা আবার কেমন হবে, বব হচ্ছে ভারী এবং আয়তনহীন বস্তুকণা হবে। এই ববটা হবে হচ্ছে গিয়ে ভারী, এবং এই ববটা আবার হবে হচ্ছে ভারী মানে কি, যে জিনিস ডেফিনেটলি খুব ওয়েটফুল, যার ওয়েট বেশি তার জন্য ওজন বেশি, ওজন যার বেশি তাকে ভারী বলা যায়। কিন্তু এটা ভারী হবে, কিন্তু এটা হচ্ছে গিয়ে আয়তন থাকতে পারবে না। তাহলে ভারী, আয়তনহীন, আবার এটা হচ্ছে গিয়ে বস্তুকণা হতে হবে। তাহলে একটি ভারী আয়তনহীন বস্তুকণাকে একটি ওজনহীন, নমনীয় এবং অপ্রসারণশীল সুতা দিয়ে ঝুলিয়ে দিলে এই চারপাশে আমাদের কোনো বাতাসের বাধা উপস্থিত থাকতে পারবে না। বাতাসের বাধা এড়িয়ে যদি এটা স্বাধীনভাবে দুলতে পারে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সরল দোলক। তাহলে এইভাবে আমরা বলে দিতে পারি যে চারপাশে বাধা, বাতাসের বাধা বলা যায়, চারপাশে বাতাসের বাধা অনুপস্থিত।
ঠিক আছে, এরকম একটা কন্ডিশনে আমরা হচ্ছে গিয়ে সরল দোলকের বেসিকলি আদর্শগত যে সংজ্ঞা আমরা সেই সংজ্ঞাটা দিতে পারবো। তো আমরা আসলে জানিয়ে কাজ করি সেগুলোকে আমরা দোলক বলতে পারি, পেন্ডুলাম বলতে পারি, বাট ওই আদর্শ সরল দোলক না। বাট আবার দোলকের ক্ষেত্রে আমরা সরল দোলকের সংজ্ঞাও এখানে নিয়ে আসতে পারি বা সরল দোলক দিয়ে মোটামুটি অঙ্কগুলো করতে পারি। তো সরল দোলকের দোলনকাল যখন আমরা বলবো তখন হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি এর কথা বলি, টি ইকুয়ালস টু 2π√L ডিভাইডেড বাই জি, এরকম একটা ফর্মুলা আমাদের হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে আসে। এইখানে আমরা যে ক্যাপিটাল এলটা ইউজ করছি, ক্যাপিটাল এলকে আমরা বলি হচ্ছে গিয়ে কার্যকর দৈর্ঘ্য, এটা একটু মাথায় রাখবো। এই ইকুয়েশনের মধ্যে আমাদের ক্যাপিটাল এল যেটা, ক্যাপিটাল এলকে আমরা বলি হচ্ছে গিয়ে ইফেক্টিভ লেংথ, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গিয়ে কার্যকর দৈর্ঘ্য, বা কোনো কোনো বই এটাকে কার্যকরী দৈর্ঘ্য বলে। এবং এই কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে গিয়ে স্মল এল প্লাস আর, মানে সুতার দৈর্ঘ্য আর ববের ভারকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কার্যকরী দৈর্ঘ্য। তাহলে একদম এই ঝুলন বিন্দু থেকে ববের এই মাথা পর্যন্ত যে অংশটুকু, এইটুককে আমরা বলবো হচ্ছে গিয়ে স্মল এল, মানে এটুকু হচ্ছে গিয়ে আমাদের সুতার দৈর্ঘ্য। আর ববের এই মাথার অংশটুকু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত, মানে এই সেন্টার পর্যন্ত এইটুক যতটুকু দূরত্ব, এইটুককে আমরা বলবো হচ্ছে গিয়ে আর। আর একদম ঝুলন বিন্দু থেকে ববের ভারকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কার্যকরী দৈর্ঘ্য, ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এলকে আমরা স্মল এল প্লাস আর, যেখানে স্মল এল হচ্ছে গিয়ে আমাদের ঝুলন বিন্দু থেকে সুতার দৈর্ঘ্য, আর হচ্ছে গিয়ে আমাদের সুতার যেখানে শেষ ওখান থেকে নিয়ে ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বটুকু, তাহলে সেটা হচ্ছে গিয়ে আমরা স্মল এল প্লাস আর এভাবে করে ক্যাপিটাল এলকে লিখতে পারি। জি তো অভিকর্ষজ ত্বরণ, এটা তো আমরা জানি। সরল দোলকের সাহায্যে যদি আমাদের কখনো জি নির্ণয় করতে হয় তাহলে টি ইকুয়ালস টু 2π√L বাই জি, এই ইকুয়েশনকে বোথ সাইড স্কোয়ার করে জি বের করে নিব। তাহলে টি স্কোয়ার আসবে, এই পাশে 4π স্কোয়ার আসবে, এল বাই জি আসবে, তাহলে জি এর ইকুয়েশন আসবে হচ্ছে 4π² L ডিভাইডেড বাই টি স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ইকুয়েশনটা আমার মনে হয় আলাদা করে বক্স না করলেই বেটার, কারণ এটা আলাদা করে আমি বক্স না করলে তোমার বুঝতে ইজিয়ার হবে। এটা নতুন কোনো সূত্র না, বেসিক্যালি তুমি এখানে একটা বক্স শিখছো, এটাকে বোথ সাইড স্কোয়ার করে নিয়ে জি এর মানটা বের করে নিলেই হবে। তো আমরা আসলে এতগুলা বক্স দিয়ে তোমাদেরকে এক্সট্রা সূত্র শিখাই নতুন নতুন ফরম্যাটে বারবার জি এর মান, টি এর মান প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফর্মুলা শেখার দরকার নেই, বা এত প্রেশারও দিতে চাচ্ছি না। তাহলে তোমরা একটু সরল দোলকের দোলনকাল একটা সমীকরণ ওখান থেকে মনে রাখবা। আচ্ছা, যদি কার্যকর ত্বরণ হলো ববের বা দোলকের উপর ত্বরণ, এখন কার্যকর ত্বরণ দিয়ে হচ্ছে আমরা যদি লিফটের মধ্যে থাকি, এখন সরল দোলকের মধ্যে তো টি ইকুয়ালস টু 2π√L বাই জি আছে, মানে জি অলরেডি সরল দোলকে কাজ করতেছে। এর উপরে আবার যদি এই সরল দোলক নিয়ে আমি একটা লিফটে উঠি, যেখানে লিফটের নিজের আবার একটা ত্বরণ আছে, সেই ত্বরণকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে এ। তাহলে লিফটের ত্বরণ যদি এ হয় এবং লিফটটা যদি এ ত্বরণে উপরে উঠে, লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে টি ইকুয়ালস টু 2π√L ডিভাইডেড বাই জি প্লাস এ, এরকম একটা ইকুয়েশন তখন আমাদের চলে আসবে। টি ইকুয়ালস টু 2π√L বাই জি প্লাস এ, এইখানে পাইটা মিস গেছে, এইখানে হচ্ছে গিয়ে একটা পাই হবে, টি ইকুয়ালস টু 2π√L বাই জি। আবার সিমিলারলি আমাদের যদি একটা লিফট থাকে, সেই লিফট যদি আমাদের হচ্ছে এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, এখানে হচ্ছে এ ত্বরণে নিচে নামতেছে, এ ত্বরণে নিচে নামলে তাহলে আমাদের ইকুয়েশনের মধ্যে আবার এখানে একটা পাই আসবে এবং টি ইকুয়ালস টু 2π√L ডিভাইডেড বাই, তখন জি প্লাস এ এর জায়গায় আমরা হচ্ছে জি মাইনাস এ ইউজ করব। তো এটা কিন্তু আমরা অলরেডি লিফটের অঙ্কগুলোর মধ্যে করেছি। লিফটের অঙ্কতে আমরা ওই যে উপরের দিকে প্রতিক্রিয়া বল যখন বের করি তখন আর ইকুয়ালস টু এম ইন্টু জি মাইনাস এ হয় যখন আমরা নিচের দিকে নামি লিফটে, আর লিফট দিয়ে যখন উপরের দিকে উঠি তখন আমাদের নিজেদেরকে একটু ভারী মনে হয়, তো জি প্লাস এ হয়ে যায়। ওই ইকুয়েশনটাই আমরা জাস্ট এখানে জি প্লাস এ বসাই দিব, আর এটার জন্য হচ্ছে আমরা জি মাইনাস এ বসাই দিব। তাহলে এইখানে আমরা একটা ফর্মুলা পাচ্ছি, আবার এইখানে হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা পাচ্ছি, এটা দিয়ে আমরা টাইম পিরিয়ড বা পর্যায়কাল বের করতে পারবো। আচ্ছা, মহাকাশে বা পৃথিবীর কেন্দ্রে হচ্ছে জি এর মান 0, তো সেই ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ডের মান ইনফিনিটি আসে। সো এটা নতুন করে কোনো ফর্মুলা মুখস্থ রাখার মতো কিছু নাই, শুধুমাত্র এটা আলাদা করে একটু মনে রাখবো যে আমাদের পৃথিবীর কেন্দ্রে যদি চলে যাই অথবা যদি মহাকাশে চলে যাই যেখানে জি এর কোনো ইফেক্ট নাই, সেই জায়গায় টাইম পিরিয়ড হচ্ছে গিয়ে 2π√L বাই 0। সো কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি চলে আসে। তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি বক্স, এখান থেকে এত বড় স্লাইডে আমরা 3টা বক্স পেলাম, এগুলো দিয়ে হচ্ছে আমাদের একটু ম্যাথ করতে হতে পারে। এরপর আমরা যদি সরল দোলক থেকে আরেকটু ভিতরের দিকে যেতে চেষ্টা করি, সামনে যাই, তাহলে হচ্ছে সরল দোলক অনেক সময় আমাদের ধীরে চলে, সরল দোলক অনেক সময় হচ্ছে আমাদের তাড়াতাড়ি চলে। সো ধীরে চলা বা তাড়াতাড়ি চলার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে টি ইকুয়ালস টু
2 ইন্টু 86,400 ডিভাইডেড বাই 86,400 প্লাস মাইনাস এক্স, এরকম একটা ইকুয়েশন তখন আমরা ইউজ করি। তো আমাদের ধীরে চলা অথবা হচ্ছে গিয়ে স্লো চলা, এই ধীরে চলা বা ফাস্ট চলা এই দুটার উপর বেস করে আমরা কখনো কখনো প্লাস ইউজ করি, কখনো কখনো মাইনাস ইউজ করি। তাহলে 2 ইন্টু 86,400, নিচে 86,400, যদি দোলক আমাদের ধীরে চলে বা সময় হারায় আস্তে আস্তে তাহলে মাইনাস ইউজ করব। দোলক যদি ফাস্ট চলে বা সময় আমাদের আস্তে আস্তে গেইন করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্লাস ইউজ করব। যদি এটা সেকেন্ডের হিসাবে হয়, আমাদের যদি বলে 1 সেকেন্ড দ্রুত বা ধীরে চলছে, আর যদি আমাদেরকে বলে এখান থেকে যে এই 86,400 না বলে আমাদের 3,600 এরকম করে বলে, তো আমরা জানি সারা দিনে 24 ঘন্টায় হচ্ছে গিয়ে 86,400 সেকেন্ড হয়। আবার যদি এইটার কথা দেখো, দিনের কথা বলেছে, দিনে যদি 1 সেকেন্ড দ্রুত বা ধীরে চলে তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে কি একটু মাথায় রাখতে হবে। দিনের ক্ষেত্রে যদি বলে তাহলে হোল ডের হিসাবটা আসবে, তো সেই ক্ষেত্রে আমরা 86,400 ইউজ করব। আর যদি আমাদের এরকম বলে ঘন্টায় 1 সেকেন্ড দ্রুত বা ধীরে চলে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ঘন্টার হিসাবটা নিতে হবে। তো 1 ঘন্টায় 3,600 সেকেন্ড, তো সেই ক্ষেত্রে আমরা টি ইন্টু 2 ইন্টু 3,600, নিচে হচ্ছে 3,600, ধীরে চললে মাইনাস এক্স, ফাস্ট চললে প্লাস এক্স, এভাবে করে তখন হচ্ছে আমরা ইকুয়েশনগুলো ইউজ করব। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশন আসে হচ্ছে কি বেসিকলি দুইটা, একটা হচ্ছে গিয়ে এরকম যদি ঘন্টার কথা বলা থাকে, আর একটা হচ্ছে গিয়ে দিনের কথা বলা থাকলে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ইকুয়েশন দিনে এত সেকেন্ড হারায় বললে এটা, আর যদি ঘন্টায় এত সেকেন্ড লাভ করে বলে তাহলে ওইটা, একটাতে প্লাস একটাতে মাইনাস। এরপর পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় সরল দোলক দিয়ে। তো পাহাড়ের উচ্চতা নির্ণয়ের জন্য সরাসরি ইকুয়েশন পাওয়া যায়। আমাদের যদি দোলকের ভূপৃষ্ঠে দোলনকাল T1 হয় আর এই উচ্চতার পাহাড়ে যদি আমাদের দোলনকাল T2 হয় তাহলে এটা কিন্তু আমাদের ডিফাইন করা আছে। ভূপৃষ্ঠের দোলনকাল হবে T1 আর এই উচ্চতার পাহাড়ে যে আমাদের দোলনকাল হবে হচ্ছে T2। যদি এইভাবেই আমরা অ্যানোটেশনটা ধরি তাহলে H is equals to T2/T1 - 1, তার সাথে গুণ হয়ে যাবে হচ্ছে কি আমাদের ক্যাপিটাল আর। এই হচ্ছে কি আমাদের ইকুয়েশন। আমরা সরাসরি ইকুয়েশন অঙ্কের মধ্যে বসায় ক্যালকুলেশন করতে পারবো। সেই ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ ধরে নিব 6.4 10⁶ মিটার, কিলোমিটারে বলে 6,400 কিলোমিটার। আচ্ছা, খনির গভীরতাও এর সাহায্যে নির্ণয় করা যায়। তাহলে আমরা এটা দিয়ে পাহাড়ের উচ্চতা যেমন নির্ণয় করতে পারবো, আবার খনির গভীরতাও নির্ণয় করতে পারবো। তো একটা হচ্ছে উচ্চতায়, একটা হচ্ছে গভীরতায়। তো সারফেস থেকে ভূপৃষ্ঠে যদি আবারও আমাদের দোলনকালকে আমরা T1 ধরি আর ডি গভীরতার খনিতে যদি দোলনকাল আমাদের T2 হয় তাহলে সেই ক্ষেত্রে ডি এর ইকুয়েশন আসবে 1 - √T1/T2, বা এখান থেকে আমাদের আমরা বলতে পারি 1 - T1/T2 হোল স্কোয়ার, তার সাথে মাল্টিপ্লাইড হবে হচ্ছে গিয়ে আর। তো এই যে ইকুয়েশনগুলোর প্রমাণ কিন্তু আমাদের তপন স্যারের বইয়ের মধ্যে সুন্দর করে বলে দেওয়া আছে। আমরা ওই প্রমাণটা চাইলে একটু দেখে নিতে পারি, বাট অঙ্ক করার সময় যেহেতু আমি প্রমাণ করি ইকুয়েশন নিয়ে আসতে আমার সময় লাগবে অনেক, সো সরাসরি ইকুয়েশনগুলো মুখস্থ থাকলে হাইট এবং ডেপথ বের করা আমার জন্য কিন্তু ইজিয়ার। তাহলে এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবো এবং অবশ্যই অংশটুক মাথায় রাখবো, কখন আমাদের প্লাস হবে কখন আমাদের মাইনাস সাইন বসবে। তাহলে মাইনাস সাইন বসবে প্লাসের উল্টা কেসে, আর প্লাস হবে কোথায়, যদি 1 সেকেন্ড দ্রুত চলে, 1 সেকেন্ড সময় লাভ করে বলে, দোলন যদি বেশি দেয়, এরকম করে কোশ্চেন যদি বলা থাকে, অথবা যদি বলা থাকে সরাসরি যে ঘড়িটা দ্রুত চলছে, তো দ্রুত চলছে দোলন বেশি হয়, 1 সেকেন্ড দ্রুত চলে, 1 সেকেন্ড লাভ করে, যেটাই বলুক সবগুলোর জন্য আমাদের সাইন হবে হচ্ছে ওই দুইটা সমীকরণে প্লাস, উল্টাটা বললে হবে মাইনাস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমাদের সরল দোলক রিলেটেড যেই মোটামুটি ফর্মুলাগুলা, এগুলো একটু তোমাদেরকে দেখাই দিলাম। কেমন ম্যাথ আসছে সেটা হচ্ছে আমাদের এখন দেখার পালা। তাহলে রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 24, এমবি 23, এইসব জায়গায় আমাদের বলেছে যে একটা সেকেন্ড দোলক ঠাকুরগাঁওয়ে সঠিক সময় দেয়, কিন্তু দার্জিলিংয়ে নিয়ে গেলে দিনে 30 সেকেন্ড স্লো হয়। তো আমরা বলেছিলাম এই যে ঘন্টায় নাকি দিনে, এই ব্যাপারটাকে আমাদের একটু নোট করে রাখতে হবে অঙ্ক করার আগে। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেহেতু বলে দিয়েছে যে দিনে 30 সেকেন্ড স্লো যায়, তার মানে হচ্ছে গিয়ে আমাদের হিসাবটা হবে একটা হোল ডের উপর বেস করে। তাহলে আমাদের এইখানে বলেছে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আর, আমাকে জিজ্ঞেস করেছে দোলকটার কার্যকরী দৈর্ঘ্য কত হবে, এটা হচ্ছে গ নাম্বারে বের করতে বলছে। তো সেকেন্ড দোলকের কথা কোশ্চেনের মধ্যে বলা, সেকেন্ড দোলক একটা স্পেশাল কাইন্ড অফ দোলক, গত ক্লাসে বলেছিলাম যেটার জন্য দোলনকাল হয় হচ্ছে কি আমাদের 2 সেকেন্ড। তাহলে কার্যকর দৈর্ঘ্য বের করতে পারবো, সরাসরি আমরা ইকুয়েশন ফেলে দিব যে T = 2π√L / G। এইখান থেকে সরাসরি আমাদের বোথ সাইডকে স্কোয়ার করলে আসবে হচ্ছে T², এই পাশে আসবে হচ্ছে গিয়ে 4π², তার সাথে আসবে হচ্ছে গিয়ে L/G, রুট তো চলে যাবে স্কোয়ার করলে। তাহলে এইখান থেকে আমাদের ক্যাপিটাল L এর ইকুয়েশন আসবে হচ্ছে GT² / 4π², GT² /
4π²। তুমি কিন্তু সবগুলার ভ্যালুই জানো, সুন্দর মতো সবগুলার ভ্যালু ফেলে দাও। আমাদের এখান থেকে রেজাল্ট কত আসে একটু বলে দাও। যে ইমা আমাকে অলরেডি বলে দিয়েছো 0.993 আসে। তো ক্যাপিটাল টি এর মান যদি 2 বসাই, 2 স্কোয়ার 4 হয়ে যাবে, 4 4 কাটা যাবে। সো বেসিক্যালি 9.8কে আমরা যদি পাই স্কোয়ার দিয়ে ডিভাইড করি 0.99294 এরকম একটা ভ্যালু আসে। তাহলে 0.9929 যেহেতু আসে, সো 0.993 বলতে পারি আমরা। 0.993 কার্যকর দৈর্ঘ্য যেহেতু বের করলাম, তার মানে হচ্ছে মিটার। কখনো কখনো সেন্টিমিটারে এমসিকিউর মধ্যে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, 100 দিয়ে গুণ করে তখন 99.29 সেন্টিমিটার বা 99.3 সেন্টিমিটার এভাবে করে আমরা হচ্ছে ভ্যালুটাকে ফাইন্ড আউট করে দিতে পারবো। আচ্ছা, এটা সোজা। তাহলে গ নাম্বারটা আমাদের হয়ে গেল ইজি ফর্মুলা। এবার আমাদের এখানে এটার ঘতে বলছে যে তাপমাত্রাকে অগ্রাহ্য করে সমুদ্র সমতল থেকে দার্জিলিংয়ের উচ্চতা নির্ণয়টা সম্ভব হবে কিনা সেটা হচ্ছে আমাদের এখান থেকে ব্যাখ্যা করতে। তো উচ্চতা নির্ণয় করতে পারবো কিনা। এখন আমার কথা হচ্ছে, প্রশ্নে আমাকে বলে দিয়েছে অলরেডি যে এখানে দিনে 30 সেকেন্ড কি হয়, স্লো হয়। আর আমরা যে টাইম পিরিয়ড নিয়ে কথা বলবো সেকেন্ড দোলকের, সেই সেকেন্ড দোলকের টাইম পিরিয়ড এটা হচ্ছে কি আমাদের জন্য 2 সেকেন্ড। তাহলে আমাদের টি এর যে ইকুয়েশন আছে সেই টি এর ইকুয়েশন দিয়ে আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে কাজ করতে পারবো। এইখানে যেমন আমাদের বলছে যে যদি দিনে 1 সেকেন্ড দ্রুত বা ধীরে চলে তাহলে 2 × 86,400 ডিভাইডেড বাই হচ্ছে 86,400 প্লাস মাইনাস এক্স। এই সূত্রের মধ্যে বসাই দিব। আমাদের যেহেতু ধীরে চলতেছে সো মাইনাস এক্স হবে, ওখানে আমরা ভ্যালু বসাই দিয়ে দেখবো হচ্ছে গিয়ে টি এর ভ্যালুটা ফাইন্ড আউট করা যায় কিনা। আর উচ্চতার কথা বলা, টি এর সাথে হচ্ছে আমরা উচ্চতার সরাসরি ইকুয়েশনটা জানি যে এইচ ইজ ইকুয়ালস টু T2/T1 - 1, তার সাথে হচ্ছে গিয়ে এখানে আর গুণ আকারে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট সরাসরি এইখান থেকে হচ্ছে গিয়ে ভ্যালু বের করে বা সরাসরি মান বসাই এখান থেকে দিয়ে দিব। আমরা আর কে এইচ এর নিচে নিয়ে আসলে h/r হয়ে যাবে, আর এই 1 কে আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে T2/T1 হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 + h/r। তাহলে আমরা এই ইকুয়েশনটা নিয়ে হচ্ছে গিয়ে শুরুতে একটু কাজ করি। h ইজ ইকুয়ালস টু T2/T1 - 1 * r। এটা হচ্ছে গিয়ে আমাদের হাইটের ইকুয়েশন। h ইজ ইকুয়ালস টু T2/T1 - 1, তার সাথে মাল্টিপ্লিকেশন হিসেবে আছে হচ্ছে r। তাহলে এখান থেকে আমরা h/r ইজ ইকুয়ালস টু লিখতে পারি T2/T1 - 1। তাহলে এখান থেকে h/r - 1 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে T2/T1। তো আমাদের এইখানে এই যে ইনিশিয়ালি সেকেন্ড দোলক T1 ছিল, ওই T1 ছিল হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। তো আমরা যেহেতু উচ্চতায় চলে গেছি তখন অবভিয়াসলি নতুন একটা T2 আসবে, আমাকে সেই T2 এর ভ্যালুটাই হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই যে আমাদের ইকুয়েশনে একটা 2 আসে, এই 2টা কিন্তু আসে কোত্থেকে, ওই যে আমাদের যেই টি আসে সেকেন্ড দোলক, সেই সেকেন্ড দোলকের 2 আমাদের হচ্ছে গিয়ে ইকুয়েশনে টি প্রাইমের নিচে থাকে, আমরা ওই 2কে হচ্ছে ওই পাশে নিয়ে গুণ করি। তাহলে সেই ক্ষেত্রে আমার অলরেডি T2/T1 এই ইকুয়েশন আমার অলরেডি এই পাশে আছে। সো ওই পাশে আমাদের আর 2 দিয়ে তাহলে গুণ করা লাগবে না, আমাদের এইখানে চলে আসবে হচ্ছে গিয়ে 86,400 আর নিচে চলে আসবে হচ্ছে গিয়ে 86,400। যেহেতু আমাদের স্লো চলে তাই এখান থেকে আমরা -30 সেকেন্ড এখান থেকে মাইনাস করে দিব। তাহলে স্লো মানেই হচ্ছে আমাদের এখান থেকে সাইন হবে নেগেটিভ। তাহলে T2/T1 এর ইকুয়েশন আমরা হচ্ছে এইভাবে লিখলাম। আবারও বলি, আমাদের এখানে যে 2 আছে সেই 2 হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড দোলকের কথা বলা। সেকেন্ড দোলকের যে পর্যায়কাল টাইম পিরিয়ড 2, সেটা হচ্ছে টি প্রাইমের নিচে থাকে, যেই 2টা ওখানে যে গুণ হয়। তো আমি যদি 2কে এই টি প্রাইমের নিচে নিয়ে আসি তাহলে তো আর ওই পাশে 2 দিয়ে গুণ করার দরকার নেই। সো এই জন্য আমরা টি প্রাইমের বা T2 এর নিচে এই পর্যায়কালকে 2 সেকেন্ডকে নিয়ে আসছি, ওই পাশে শুধু 86,400 রাখছি। কেন এটাকে নিয়ে আসলাম, কারণ এই T2/T1 আবার আমরা এরকম একটা ফরম্যাটে নিয়ে আসছি। তাহলে এইখান থেকে ইজিলি কিন্তু মান টান বসালে আমরা এখান থেকে h/r করে এইখান থেকে মান বের করতে পারবো। পৃথিবীর ব্যাসার্ধ r এর মান বলে দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 86,400। 86,400 থেকে 30 চলে গেলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে 86,370। 86,370। তাহলে এইখান থেকে আমাদের h বের করতে হবে, -1কে আবার ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে h/r। এই T2/T1 -1 ছিল না, এটা +1 হবে, তাই না? এই পাশে -1 ছিল, ওই পাশে আসলে +1 হবে। আমরা আবার 1কে একটু ওই পাশে মাইনাস করে দিব, তারপর r দিয়ে গুণ করে দিব। তাহলে h এর ইকুয়েশনটা আসবে হচ্ছে ক্যাপিটাল R, তার সাথে আসবে হচ্ছে 86,400 ডিভাইডেড বাই 86,370 -1।
এই যে এই পাশ থেকে 1 ছিল প্লাস এটা মাইনাস ছিল, ওই পাশে নেওয়াতে প্লাস হবে, ওইটাকে আবার এই পাশে আনার জন্য মাইনাস হবে, মাইনাস করলাম তারপর আর দিয়ে এখানে গুণ করে দিলাম। তো এইচ তো আসলে বের করা যায়। খেয়াল রাখতে হবে এখানে কিন্তু ক্যাপিটাল আর এর মান আমরা যদি এই 86,400 কিন্তু সেকেন্ড, এখান থেকে কিছু মাইনাস হয়ে গেছে সেকেন্ড, সেকেন্ড কাটা যাবে, সো ব্র্যাকেটের ভিতরে কোনো একক নাই, ক্যাপিটাল আর এর একক যা লিখবো এইচ এর একক তাই আসবে। যদি 6400 কিলোমিটারে বসাই তাহলে এটার ভ্যালুও 6400তেই আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 86,400 ডিভাইডেড বাই 86,370 মাইনাস 1 এবং এইটার সাথে আমরা 6,400কে গুণ দিই, কিলোমিটারে রাখি, আমাদের তাসনিমের আসছে 2.22 কিলোমিটার, রুহানি 2222.94 আসছে। সো তোমাদের অ্যান্সার আসছে আবার মিটারে। তাহলে আমাদের এইখান থেকে আমরা সরাসরি 2.222994 এরকম একটা ভ্যালু আসে, 222,994। তো এতগুলা ভ্যালু আমরা মোটামুটি লেখার দরকার নাই, 2.22 লিখলেই হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি হচ্ছে 2.22 কিলোমিটার। আবার তুমি যদি এটাকে মিটারে কনভার্ট করো তাহলে 1000 দিয়ে গুণ দিব, সো 1 2 3 ঘর পর চলে আসবে। সো তখন আমাদের রেজাল্টটা 2222.99 এরকম একটা রেজাল্ট আসবে হচ্ছে মিটারে। এইটা এবং এইটা বোথ আর কারেক্ট অ্যান্সার, কোনো অসুবিধা নেই, যে কোনো ফরম্যাটে রাখলেই হবে, দুইটাই আমাদের জন্য কারেক্ট। ঠিক আছে, তাহলেই তো মোটামুটি সবার অ্যান্সারই আসছে। মুক্ত বলেছ আর কত ভাইয়া? এই যে আর এর মান বলে দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর 6400 কিলোমিটার। ঠিক আছে, আমরা আর এর মান এখানে সরাসরি 6400 বসায় ক্যালকুলেট করছি। আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম আশা করি। এবার আমাদের উচ্চতা থেকে আমরা একটু দোলকের পৃথিবী পৃষ্ঠে সরল দোলকের গতি সমীকরণ দেওয়া, বিনা বাধায় দুলছে দোলকটাকে ভূপৃষ্ঠ হতে 75 মিটার ভিতরে নিয়ে গেলাম। এতক্ষণ আমরা দার্জিলিং এর মাহারের উচ্চতায় ছিলাম, এখন আমরা এটা নিয়ে চলে যাব হচ্ছে খনির ভিতরে। তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে বলে দেওয়া একটা সরল দোলকের গতি সমীকরণ হচ্ছে এইটা। আমরা জেনারেল গতি সমীকরণ জানি, x = a sin ω t প্লাস ডেল্টা। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা হচ্ছে গিয়ে বেশ কিছু জিনিস বের করে রাখতে পারি, যেমন আমাদের এখানে বিস্তারের মান কত, বিস্তারের মান হচ্ছে গিয়ে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 8, আর ওমেগার মান হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড, আর ডেলের মান হচ্ছে গিয়ে আমাদের পাই ডিভাইডেড বাই 4। তাহলে এখান থেকে আমরা মোটামুটি এই ইকুয়েশনগুলো জানি। এখন দোলকটিকে আমরা ভূপৃষ্ঠ থেকে কই নিয়ে গেছি, ভূপৃষ্ঠ থেকে 75 মিটার ভিতরে নিয়ে গেলাম। তাহলে দোলনকালের পরিবর্তন হবে কি হবে না, এটা হচ্ছে আমার কাছে বের করতে বলছে। সো যদি 75 মিটার নিচে নিয়ে যাই, অবভিয়াসলি দোলনকালের পরিবর্তন হবে। তো আমাকে আগে জানতে হবে আদি দোলনকাল কত। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে শুরুতে বের করে নিব যে আমার প্রথমে এইখানে দোলনকাল কত। তাহলে আদি দোলনকাল যখন বের করব তখন হচ্ছে আমাদের ক্যাপিটাল টি এর ইকুয়েশন লাগবে। তো আমি ওই যে ওই ইকুয়েশনটা আছে, ওই ইকুয়েশনে ওমেগা যেহেতু জানি, ওমেগার ভ্যালু হচ্ছে পাই, তাহলে ওমেগার ইকুয়েশন আমরা জানি 2 পাই বাই ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি হবে হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। তাহলে সেই ক্ষেত্রে এইখানে ওমেগার ভ্যালুটাকে পাই হিসেবে বসায় দিলে আমাদের টি এর মান আসে হচ্ছে 2 সেকেন্ড। তার মানে আমরা যেই সরল দোলকটা নিয়ে কাজ করছি, এই সরল দোলকের পর্যায়কাল শুরুতে কত হবে, 2 সেকেন্ড হবে। দ্যাট মিনস এটা একটা সেকেন্ড দোলক। এখন হচ্ছে আমাদের কথা যে যদি আমরা গভীরতায় চলে যাই তাহলে জি এর ইকুয়েশন, এই যে এখানে সরল দোলকের ইকুয়েশন ডিরেক্টলি বলে দেওয়া আছে, তো আমরা এই ইকুয়েশনের মধ্যে ডিরেক্টলি মান বসাই দিতে পারবো, অসুবিধা নেই। আবার হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এখান থেকে গভীরতায় জি এর মান কত সেই ইকুয়েশন থেকেও কিন্তু আস্তে আস্তে এখানে আসতে পারি। তাহলে আমরা গভীরতায় জি ডেপথ এটা বের করি হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, বা এইচ তো না, যখন ডেপথে যাব তখন এইচটা ডি হয়ে যায়। সো 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর মাল্টিপ্লাইড বাই জি, মানে সারফেসে আমাদের যে জি থাকে সেটার সাথে আমরা 1 মাইনাস ডি বাই আর গুণ দিই, তখন গুণ দিলে এরকম একটা ইকুয়েশন আমাদের কাছে চলে আসে। তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের এই যে জি ডেপথ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে জি, এইটার যে রেশিও, এই রেশিওটা আসে হচ্ছে 1 মাইনাস ডি ডিভাইডেড বাই আর, এরকম একটা ইকুয়েশন তখন হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাই। আচ্ছা, এখন আবার এই ইকুয়েশন থেকে আমরা যদি একটু সামনের দিকে আগাই, যে জি ডি ডিভাইডেড বাই জি এর যে রেশিও বের করলাম এটা কোথায়, 75 মিটার গভীরে, আর এখানে জি এর মান এটা কি, এটা হচ্ছে কি আমাদের সারফেসে যে জি এর মান সেটা। আবার আমরা এখান থেকে আরেকটা ইকুয়েশন যেটা জানি সেটা হচ্ছে আমাদের টি এর ইকুয়েশন, টি ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে 2 পাই
√L/g। তাহলে সেই ক্ষেত্রে টি এর সাথে জি এর সম্পর্ক কেমন? টি এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাতিক, টি প্রপোর্শনাল টু 1/√g। তাহলে আমাদের জি ডেপথ ডিভাইডেড বাই জি, এই ইকুয়েশনটা যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে হচ্ছে গিয়ে টি সারফেস ডিভাইডেড বাই টি ডেপথ ওইভাবে করে হিসাব করে আমাকে ক্যালকুলেশনটা বের করে নিয়ে আসতে হবে আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের পর্যায়কাল একটা তো আমরা জানি, এই যে আদি দোলনকাল যেটা, এই দোলনকালটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের সারফেসে যে দোলনকাল টি সারফেস, এটা হচ্ছে সেটা মানে ভূপৃষ্ঠে আমাদের এটা হচ্ছে গিয়ে টি সারফেসে যেটা হবে সেটা। আর এখানে যে আমরা জি লিখছি, এই জি হচ্ছে গিয়ে আমাদের আবার সারফেস মানে ভূপৃষ্ঠে যে জি আছে এটা হচ্ছে সেটা। সো জি হচ্ছে এখানে সারফেসের জি। তাহলে টি এর সাথে যদি আমাদের 1/g হয়, আমরা তাহলে কি বের করতে চাই? আমরা গভীরতায় পর্যায়কালটা বের করতে চাই এবং দোলনকালের কোনো পরিবর্তন হয় কিনা সেটা বের করতে চাই। তাহলে আমাদের আসলে টি ডেপথ ডিভাইডেড বাই টি সারফেস এই রেশিওটা হচ্ছে গিয়ে দরকার। এখন টি এর সাথে জি এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে ইন দ্যাট কেস আমাদের এখানে সম্পর্কটা কেমন হবে? উপরে আসবে হচ্ছে গিয়ে জি, নিচে আসবে হচ্ছে গিয়ে জি ডেপথ, এবং এই জি কোনটা? এটা হচ্ছে আমাদের সারফেসের যে জি আছে এটা হচ্ছে সেটা। তাহলে টি ডেপথ ডিভাইডেড বাই টি সারফেস ইজ ইকুয়ালস টু √g সারফেস ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জি ডেপথ। একটু ভেঙে লিখে দিই, টি এস না লিখে আমরা হচ্ছে এখানে লিখি টি ডেপথ ডিভাইডেড বাই টি সারফেস ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে √g সারফেস ডিভাইডেড বাই জি ডেপথ, গভীরতায় আমাদের যে জি আসবে সেটা। তাহলে এখন জি ডেপথ ডিভাইডেড বাই জি সারফেস আমরা লিখছি 1 - d/r। এখানে যদি আমরা একটা আর লসাগু নেই তাহলে এখান থেকে আসে কি r - d। তাহলে এটা যদি জি ডেপথ বাই জি সারফেস হয়, জি সারফেস বাই জি ডেপথ কি হবে? জাস্ট এটার উল্টাটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রুটের জায়গায় সরাসরি বসাই দিতে পারবো হচ্ছে গিয়ে r ডিভাইডেড বাই r - d। ঠিক আছে, এখন আমাদের এই আর এর ভ্যালু কত? পৃথিবীর এখানে আর এর ভ্যালু যদি কিছু বলে না দেয় তাহলে 6400 কিলোমিটার। আর আমাদের ডেপথের কথা কত বলা? 75 মিটার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর এর মান ধরে নিতে হবে 6400, তার সাথে আরো 10 কিউব গুণ দিয়ে আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে মিটারে, কারণ আদারওয়াইজ এক পাশ কিলোমিটার এক পাশ মিটার রাখলে কিলোমিটার থেকে মিটার মাইনাস করা যাবে না। তাহলে আমাদের ইকুয়েশন আসবে আর ডিভাইডেড বাই r - d এটার হোল রুট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টি ডি ডিভাইডেড বাই টি সারফেস, টি সারফেসের ভ্যালু আমি অলরেডি জানি, তার মানে এখান থেকে আমি টি ডি যেটা সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করে নিয়ে আসবো। তো আমরা এখানে একটা অলরেডি ইকুয়েশন দেখেছিলাম, এই যে 1 - t1 ডিভাইডেড বাই t2 হোল স্কয়ার ইন্টু r, এখান থেকে সরাসরি ডেপথ বের করা যায়, বাট আমাদের প্রশ্নের মধ্যে তো ডেপথ অলরেডি দিয়ে দিছে। তাহলে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে আমরা যদি আর কে ডি এর নিচে নিয়ে আসি, তারপর যদি 1 থেকে ওইটাকে মাইনাস করি এবং t1/t2 করার জন্য আমরা হোল রুট করি, তখনও কিন্তু আমরা সরাসরি ওই ইকুয়েশনটা নিয়ে আসতে পারবো। এটাও তোমাদের একটু দেখাই দিব না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের টিডি যে বের করব সেটা হচ্ছে আমাদের টি সারফেস, এর সাথে আমাদের মাল্টিপ্লাইড হবে হচ্ছে √r ডিভাইডেড বাই r - d। সবগুলার একক সেম হইতে হবে। টি সারফেসের যে একক, এটার একক মিটার, এটার একক মিটার মাইনাস মিটার মানে মিটার, মিটার মিটার কাটা যাবে। সো টি সারফেসের যে ইউনিট আসবে টি ডেপথেরও একই ইউনিট আসবে। এখন বাকিটুক তোমার কাজ। টি সারফেসের ভ্যালু তুমি অলরেডি এই যে শুরুতে বের করে রাখছো, এটার মান হচ্ছে গিয়ে 2 সেকেন্ড। আর রুট করব হচ্ছে গিয়ে ক্যাপিটাল আর এর সাথে, আর এর ভ্যালু হচ্ছে আমরা ওই যে ওই পাশে বলে দিছি 6400, তার সাথে হচ্ছে গিয়ে 10 কিউব, নিচে হবে হচ্ছে 6400 তার সাথে 10 কিউব গুণ, এখান থেকে আমরা মাইনাস করব মাত্র 75 মিটারের কথা বলা। সো 75 মিটার করলে এইখান থেকে আমাদের টি ডেপথের যে ভ্যালুটা সেটা চলে আসবে। কত আসে? এই যে কেকা, রুহানি, প্রান্ত সবার অ্যান্সার সেম, 2.00004টা 11719 এরকম একটা ভ্যালু আসছে। আচ্ছা, 2.0000 তারপর 11719, 11719, তো 9 আছে যেহেতু 1172 বলতে পারি, 1172 সেকেন্ড। সো একদম খুব যে আহামরি পরিবর্তন হয় তা না, আবার একদমই যে পরিবর্তন হয় না সেটাও না, মানে মোটামুটি হচ্ছে 4 ঘর পরে যে আমরা ভ্যালুতে কিছু পরিবর্তন দেখতে পাই। তো ইনিশিয়ালি আমাদের সারফেসে ছিল হচ্ছে 2 সেকেন্ড, আর এখন আমাদের ভ্যালু আসলো হচ্ছে 2.0000117 সেকেন্ড। তো আমাদের বলেছে দোলনকালের পরিবর্তন হবে কিনা। তো আমাদের ডেল্টা টি বের করতে গেলে আমাদের এই যে ডেপথের ডি
এই ডেপথের টি আর হচ্ছে গিয়ে আমাদের সারফেসের টি, এই দুইটাকে আমরা সুন্দর মতো বিয়োগ করে দিলে আমরা মোটামুটি 0.000117 সেকেন্ড এই পরিমাণ হচ্ছে মোটামুটি আমরা পরিবর্তন পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি ইকুয়েশন, যে ইকুয়েশনটা আমাদের হচ্ছে এইখান থেকে মোটামুটি কাজে লাগে। তো এটা একটু মাথায় রাখার চেষ্টা করব আর কি, এই ইকুয়েশনটা আমরা এখান থেকে আলাদা করে বের করে নিতে পারি। আর আমরা যে ইকুয়েশনটা জানতাম, এইখানে আমরা একটু আলাদা করে বলে দিই, আমরা যে ইকুয়েশনটা জানতাম ডেপথ বের করা d = 1 মাইনাস t1/t2 হোল স্কোয়ার ইন্টু r, মানে আমাদের এরকম ছিল d = 1 মাইনাস t1 ডিভাইডেড বাই t2 হোল স্কোয়ার মাল্টিপ্লাইড বাই ক্যাপিটাল R। এই যে আমাদের একটা ইকুয়েশন ছিল, এটা কি হোল স্কোয়ার ছিল না, এই যে t1/t2 হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস t1/t2 হোল স্কোয়ার পুরাটার সাথে হচ্ছে r গুণ। তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে r কে এই পাশে ভাগ করে দিতে পারি, তাহলে এখান থেকে আসবে হচ্ছে d ডিভাইডেড বাই r, এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস t1 ডিভাইডেড বাই t2 হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে t1 ডিভাইডেড বাই t2, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করতে চাই, মানে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসি প্লাস করে ওই পাশ থেকে, তাহলে আসবে হচ্ছে গিয়ে 1 মাইনাস d ডিভাইডেড বাই r, 1 মাইনাস d ডিভাইডেড বাই r, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে r মাইনাস d ডিভাইডেড বাই r যদি আমরা লসাগু নেই। তাহলে t1 ডিভাইডেড বাই t2, এটার জন্য রেজাল্ট আসতেছে √r বাই r মাইনাস d। তাহলে এইখান থেকে আমরা এখান ভ্যালুটা পেয়ে যাব, এই যে t1 ডিভাইডেড বাই t2, এটার জন্য ভ্যালু আসবে হচ্ছে √r মাইনাস d ডিভাইডেড বাই r। তো t1 ডিভাইডেড বাই t2, আর এটা কিন্তু হচ্ছে কি আমাদের t ডেপথ বাই t সারফেস। তো সারফেসে আমরা আগে হিসাব করছি, এরপরে হচ্ছে কি আমাদের td মানে ডেপথে আসছে, তো ডেপথ হচ্ছে t2। তাহলে এই ইকুয়েশন থেকে যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি t2 ডিভাইডেড বাই t1 কি হবে, উল্টাটা কি হবে, তাহলে উল্টাটা হবে হচ্ছে গিয়ে √r ডিভাইডেড বাই r মাইনাস d, এরকম একটা ইকুয়েশন আসে। এবং এই সমীকরণটাই আমাদের কিন্তু এইখানে অলরেডি এসে বসে আছে। এই যে t2, এটা হচ্ছে ডেপথে আমরা পরে হিসাব করছি, সো ওই হিসাবে বললে এটা হচ্ছে গিয়ে t2, আর সারফেসেরটা হচ্ছে আমরা শুরুতে হিসাব করছি, সেটা হচ্ছে t1। তাহলে t2 বাই t1 √r বাই r মাইনাস d, মানে আমরা ডেপথের ইকুয়েশন থেকে এই অঙ্কটা এত কিছু না করে আরো শর্ট করেও করতে পারতাম, তাহলে আমাদের অঙ্ক শুরুই হয়তো হচ্ছে এই অংশটুকু থেকে। তো যেহেতু আমাদের ওখানে সরাসরি ওইটা ডেপথের ইকুয়েশন, ডেপথের ইকুয়েশনটা তোমাদেরকে আমি মুখস্থ রাখার জন্য বক্স করে দিয়েছি, এখন ওইটা যদি আবার কাটছাট করে ওখান থেকে নতুন সমীকরণ আনতে হয় তাহলে তো আবার একটু অসুবিধা। সো ডেপথের ইকুয়েশনটা আলাদাভাবে মনে রাখবো, অসুবিধা নাই। আর এটা দরকার হলে আমরা একটু এরকম করে বড় করে দিব। আর যদি কারো মনে হয় যে না ভাই আমি ইকুয়েশনটা মনে রাখতে পারবো, এইটারে আবার কাটছাট করে এটা আনতে পারবো, তাহলে পিটি ফাইন, আমার কোনো অসুবিধা নেই, এটা নিয়েও করা যাবে। এই পর্যন্ত এসে করলে অঙ্কটা হচ্ছে কি আমার ছোট হয়ে আসে, সরাসরি এখান থেকে ক্যালকুলেশন শুরু হয়ে বাকি লাইনটুক। আর যদি এটা দিয়ে না করো তাহলে হচ্ছে ওই জি এর ইকুয়েশন থেকে, মানে যে আমরা চ্যাপ্টার 6-এ যেটা পড়ছি মহাকর্ষ বিকর্ষতে, সেই জি এর ইকুয়েশন সলভ করে সামনে রেশিও করে আনা লাগবে আর কি। ইয়েস, এটা তো জি এর ফর্মুলা, হ্যাঁ সেম ইকুয়েশন, শুধু ক্যালকুলেশন এক্সট্রা করতে হবে। এক্স্যাক্টলি ওইটাই বলছি আর কি, যে একটু 3-4 লাইন এক্সট্রা করে তারপর ক্যালকুলেশনে আসতে হবে। তো তোমার ইচ্ছা, তুমি যেটাতে কমফোর্ট ফিল করো সেটা দিয়ে করবা। চ্যাপ্টার 6-এ যেহেতু এগুলো পড়া আছে, সো মোটামুটি খুব একটা ঝামেলা হবার কথা না। আচ্ছা, তো দুই পাশে দুইটা দেখাই দিলাম, তোমার ইচ্ছা। নেক্সটে চলে যাই। এখানে বলছে যে একজন পর্বতারোহী আছে, পর্বতারোহী একটা সেকেন্ড দোলক নিয়ে একটা পর্বতের চূড়ায় আরোহণ করলো। ভালো কথা, সেকেন্ড দোলক যেহেতু নিয়ে গেল, তার মানে সেকেন্ড দোলকের দোলনকাল অবভিয়াসলি হচ্ছে 2 সেকেন্ড। পর্বতের চূড়ায় চলে গেল, তার মানে হাইটের অঙ্ক। এবং তিনি দেখলেন ঘড়িটি পর্বতের চূড়ায় দৈনিক প্রতিদিন 15 সেকেন্ড ধীরে চলে। তাহলে ওই যে আমাদের দৈনিক মানে দিনের হিসাব নাকি ঘন্টার হিসাব, দৈনিক মানে একটা ফুল ডে 86,400 হিসাবে, তাহলে দৈনিক 15 সেকেন্ড ধীরে চলে। তাই তিনি পর্বতের চূড়ায় ঘড়িটি যাতে সঠিক সময় প্রদান করে তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করলো, কিছু একটা সামথিং। তো আমাকে এখন পৃথিবীর ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে ক্যাপিটাল আর এর ভ্যালু আমি অলরেডি জানি, এখান থেকে টি এর ভ্যালুটা আমি অলরেডি জানি। তো এখন তোমার কাছে জিজ্ঞেস করছে যে পর্বতারোহী আসলে এখানে কি ব্যবস্থা গ্রহণ করেছিল। বেসিক্যালি এখানে অঙ্ক করতে হবে যে উনি আসলে ওই সেকেন্ড দোলক যেহেতু স্লো হয়ে যাচ্ছিল প্রতিদিন, উনি কিছু একটা সিস্টেম করছে যাতে চূড়ায় ঘড়িটা সঠিক সময় দেয়। সো সেই সিস্টেমটা কি বা ওই প্যাটার্নটা কি করেছিল বুদ্ধি করে, সেটা হচ্ছে কি আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে আর কি। তাহলে আমাদের অঙ্ক করতে হবে হচ্ছে এই পাহাড়ের চূড়া থেকে।
পাহাড়ের চূড়ায় আমাদের হচ্ছে টি এর ভ্যালু কত, পাহাড়ের চূড়ায় আমাদের যে টি এর ভ্যালু সেই টি আমরা এইচ লিখি, হ্যাঁ, টি হাইট, একটা নির্দিষ্ট হাইটে এই যে যেহেতু সেকেন্ড দোলক নিয়ে গেছে, সো উনি হচ্ছে গিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে। তো পাহাড়ের চূড়ায় আগে হচ্ছে আমার দেখতে হবে আমাদের L1 এর ভ্যালুটা কত আসে, তারপর আমরা এখান থেকে দেখব পাহাড়ের চূড়ায় টি এর ভ্যালুটা কত আসে। তো টি এর ভ্যালু তো 2 সেকেন্ড, সেকেন্ড দোলক সাধারণত 2 সেকেন্ড কোথায় দেয়, সেকেন্ড দোলক 2 সেকেন্ড সময় কোথায় দিবে, যখন সেকেন্ড দোলক হচ্ছে গিয়ে সারফেসে থাকবে বা ভূপৃষ্ঠে থাকবে। এর যদি উপরে নিয়ে যায় এটা 15 সেকেন্ড ধীরে চলবে, দিনে যদি 15 সেকেন্ড ধীরে চলে তাহলে সেকেন্ড দোলক চূড়ায় গেলে আমার টিএইচ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেকেন্ড দোলক উপরে নিয়ে গেলে এটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 86,400 গুণ 2, নিচে আসবে 86,400। কত সেকেন্ড ধীরে চলে আমাদের বলেছে 15 সেকেন্ড ধীরে চলে। তাহলে তুমি এই ভ্যালুগুলো বসালে এখান থেকে হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি এর একটা ভ্যালু বের করতে পারবা। তাহলে ক্যাপিটাল টি এর ভ্যালুটা ফাইন্ড আউট করে ফেলো। আমাদের 86,400 গুণ 2 ডিভাইডেড বাই হচ্ছে 86,400 মাইনাস 15। তাহলে রেজাল্ট আসে 2.0003478283, এরকম একটা ভ্যালু আসে 2.00034728। তো 347 পর্যন্ত রাখলেই হয়, 347 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের পাহাড়ের চূড়ায় যখন নিয়ে গেলাম তখন চূড়ায় আমরা নতুন একটা টি হাইট পেলাম, হাইটে পর্যায়কাল। আর সারফেসে কত হয় 2 সেকেন্ড, সেটা হচ্ছে আমরা অলরেডি এটার ভ্যালু জানি। আচ্ছা, তাহলে এখন বুদ্ধি কি, বুদ্ধি হচ্ছে সেকেন্ড দোলক যেহেতু আমি জানি তার মানে সেকেন্ড দোলকের পর্যায়কাল আমার জানার কথা, এবং আমরা হচ্ছে গিয়ে এইখানে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য একবার বের করে রাখছিলাম, মনে আছে মন নিশ্চয়ই। সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্য আছে 99 সেন্টিমিটার বা এক্স্যাক্টলি বলে 0.993 মিটার। তাহলে সেকেন্ড দোলক যেহেতু আমাদের কাছে দেওয়া, সারফেসে আমাদের এই টি ইজ ইকুয়ালস টু 2 সেকেন্ড আসে, আর এটার ক্যাপিটাল এল এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে আমাদের টি ইকুয়ালস টু 2π√L/g স্কোয়ার করে দিব। তাহলে টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 4π স্কোয়ার, টি স্কোয়ার জি ডিভাইডেড বাই 4π স্কোয়ার। এইটা করলে আমি হচ্ছে গিয়ে সারফেসে এল এর যে ভ্যালুটা আসে সেই এল এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবো। তো 0 পয়েন্ট আমাদের আসছিল কত, 0.9929। তো 0.9929ই লিখি, অথবা 0.993ও তুমি লিখতে পারো চাইলে, যে কোনো একটা খুশি। আমরা যেহেতু 0.99 আছে, সো 0.9929। তো যেহেতু আমাদের সেকেন্ড দোলক নিয়ে গেছে, সেকেন্ড দোলকের জন্য পর্যায়কালও ফিক্সড, সেকেন্ড দোলকের জন্য কার্যকর দৈর্ঘ্য ফিক্সড। বাট ওরে যখন আমি পাহাড়ের উপরে নিয়ে যাব ওর পর্যায়কাল চেঞ্জ হয়ে যাবে। পর্যায়কাল চেঞ্জ হয়ে গেলে ওকে এখন আমি কি করতে চাই, ব্যালেন্স আউট করতে চাই। সো যখন আমি ওর কাছ থেকে আবার সেকেন্ড দোলকের মতোই হিসাব চাবো, মানে 2 সেকেন্ডই ওকে দিতে হবে, আমি যদি এটা ওকে ফিক্স করে ফেলি তাহলে সেই ক্ষেত্রে ওর কার্যকরী দৈর্ঘ্যর মধ্যে আমাদের কি করতে হবে, কিছু পরিমাণ চেঞ্জ আনা লাগবে। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এইটাই, কার্যকরী দৈর্ঘ্যের সাথে আমরা রিলেট করে তারপর হচ্ছে গিয়ে অঙ্কটা সলভ করার চেষ্টা করব। তাহলে সেই ক্ষেত্রে টি ইজ ইকুয়ালস টু আমাদের 2π√L ডিভাইডেড বাই জি, এটা যদি ইকুয়েশন হয় টি এর সাথে আমাদের কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক কেমন, বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমাদের ঘটনা যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে গিয়ে পাহাড়ের চূড়ায় টি হাইট দিচ্ছে কত, আমাদের দিচ্ছে হচ্ছে 2.000347 সেকেন্ড। চূড়ায় আমি চাই কত, টি প্রাইমের ভ্যালু আমি চাই হচ্ছে গিয়ে 2 সেকেন্ড, মানে আগে যেরকম সেকেন্ড দোলক নিয়ে গেছিলাম সারফেসেও ঠিকঠাক মতো ভ্যালু দিচ্ছিল, আমি হচ্ছে গিয়ে সেই সেকেন্ড দোলকের ভ্যালুটা ওইরকমই চাই। তাহলে যদি এরকম চাই সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, আমাদের এই টি এর সাথে এল এর রিলেশনটা করে ফেলতে হবে। তাহলে আমাদের টি প্রাইম ডিভাইডেড বাই, আমরা হচ্ছে গিয়ে যদি টি হাইট বের করতে চাই আমাদের √L এর সাথে সম্পর্ক হবে এল প্রাইম ডিভাইডেড বাই এল হাইট। দ্যাট মিনস আমরা যদি চূড়ায় টি এইচ পাই আর টি প্রাইম চাই তাহলে সেই ক্ষেত্রে টি প্রাইম ডিভাইডেড বাই টি এইচ করলে এল প্রাইম ডিভাইডেড বাই এল এইচ করে আমাদের এল প্রাইমটা বের করে নিতে হবে। কার্যকরী দৈর্ঘ্য তো আর বড় ছোট হয় না, তাহলে আমাদের সারফেসে যে কার্যকরী দৈর্ঘ্য ছিল 0.9929 সেটাই আমাদের পাহাড়ের চূড়ায় একই থাকবে। আমাদের যেটা করতে হবে ওই কার্যকরী দৈর্ঘ্য দিয়ে টি প্রাইম দিয়ে টি এইচ দিয়ে আমাকে এল প্রাইমটা বের করে নিতে হবে। তো ওই যে যেই পর্বত আরোহী সে আসলে কিছুই করে নাই, সে
যেই সরল দোলকটা ছিল তার হাতে, যার দৈর্ঘ্য ছিল 0.9929 মিটার, এটাকে নিয়ে সে যখন পাহাড়ের উপরে উঠে গেছে তখন এই সরল দোলকটার দৈর্ঘ্য একই রকম রয়ে গেছে, বাট পর্যায়কালটা চেঞ্জ হয়ে গেছে এইখানে এতটুকু। সো পর্যায়কাল চেঞ্জের সাথে আমাদের কার্যকরী দৈর্ঘ্যটার ব্যালেন্স করে পর্যায়কালকে আবার আগের 2 সেকেন্ডে ফিরে আনতে হলে কার্যকরী দৈর্ঘ্যটা কিছুটা ছেড়ে দিতে হবে। তো পর্বত আরোহী আসলে কি করছে, সুতার দৈর্ঘ্য কম বেশি করে ফেলছে। কি করছে ওইটা আমি ক্যালকুলেশন করে পাবো। তাহলে আমাকে আসলে পর্বত আরোহী এই এল হাইটে যেটা পাইছে সেটা তো পাইছে, ও হচ্ছে গিয়ে এল প্রাইম করে এই যেই পর্যায়কাল চাই সেটা চাওয়ার জন্য আমার এল প্রাইম যা দরকার সেটা হচ্ছে গিয়ে বের করে নিব ক্যালকুলেশন করে, তাহলে এখান থেকে অ্যান্সার ডান। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে এল প্রাইমের ইকুয়েশন আসবে হচ্ছে এল হাইট মাল্টিপ্লাইড বাই রুট ওভার রুট চলে যাবে, তাহলে হয়ে যাবে স্কোয়ার। তাহলে এখান থেকে হবে টি প্রাইম ডিভাইডেড বাই টি হাইট পুরাটার স্কোয়ার। এখন এল হাইট বেসিক্যালি কি, এল হাইট হচ্ছে কি আমাদের এল সারফেস, সারফেসের যে এল আছে হাইটেও সেই এলই ছিল, এখন আমরা নতুন একটা এল বানাবো। তাহলে সেই এল প্রাইমের ভ্যালু আসবে হচ্ছে টি প্রাইম ডিভাইডেড বাই টি হাইট স্কোয়ার। তাহলে আমাদের সারফেসে এল এর মান কত ছিল, 0.9929 ইন্টু টি প্রাইম আমরা কত চাই 2 সেকেন্ড, টি হাইট কত দেখাচ্ছে 2.000347। বাস এখান থেকে তাহলে আমরা ক্যালকুলেশন করে ওভারঅল রেজাল্টটা দেখব কত আসে, এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে 2 ডিভাইডেড বাই 2.000347, এটাকে আমরা করব হচ্ছে গিয়ে স্কোয়ার, তার সাথে আমরা 0.9929 গুণ করলে 0.9929 গুণ করলে আমাদের এখান থেকে রেজাল্ট আসে হচ্ছে 0.9925555555 অনেকগুলা। তাহলে এখান থেকে 0.99255555 আসতেই থাকে। সো আমরা এক জায়গায় বন্ধ করে 56 বলে দিলাম। তার মানে আমাদের ওই যে আবার পর্যায়কাল যদি 2 সেকেন্ড চাই, কার্যকরী দৈর্ঘ্য উনি আসলে একটু চেঞ্জ করছে। কার্যকরী দৈর্ঘ্য ছিল 0.9929, পর্যায়কাল এক সাইড দিয়ে বেড়ে গেছে, উনি কার্যকরী দৈর্ঘ্যকে আবার কমায় দিছে, 9929 থেকে 9925 করে ফেলছে। কার্যকরী দৈর্ঘ্য কমানোর জন্য এখানে পর্যায়কাল আবার আগের মতো ব্যালেন্স হয়ে কততে চলে আসছে, 2 সেকেন্ডে চলে আসছে। তার মানে আমি এইটা নিয়ে মানে সেকেন্ড দোলক সারফেসে যেটা ছিল ওকে নিয়ে পাহাড়ের উপরে যেও সিস্টেম করে কার্যকরী দৈর্ঘ্য একটু কমায় ওর কাছ থেকে স্টিল আমি কত সেকেন্ড বের করে নিচ্ছি, 2 সেকেন্ড বের করে নিচ্ছি। স্লো হয়ে যাচ্ছিল, এখন আর স্লো হবে না। তাহলে আমাদের এল প্রাইমের ভ্যালু পাওয়া গেল। তাহলে পর্বত আরোহী কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাহলে এখান থেকে আমরা এইভাবে করে বলতে পারি কার্যকরী দৈর্ঘ্য কমিয়ে দিয়েছিলেন। কতটুকু কমাইছে, কার্যকরী দৈর্ঘ্য আমাদের হচ্ছে গিয়ে 0.992556, আমাদের ছিল হচ্ছে গিয়ে 0.9929, 0.992556 মাইনাস করলে কত আসে 0.9929 মাইনাস 0.992556 করলে আসে হচ্ছে 3.44 10 টু দি পাওয়ার মাইনাস 4, 3.44 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার কমিয়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে তার সেই ব্যবস্থা। উনি এইটুক কার্যকরী দৈর্ঘ্য কমায় দিছে, ওই পাশ দিয়ে দোলনকাল বেড়ে যাচ্ছিল, কার্যকরী দৈর্ঘ্য কমানোতে জিনিসটা এখন সুন্দর মতো ব্যালেন্স হয়ে গেছে। সো মোটামুটি হচ্ছে 0.3 মিটারের মতো উনি একটু কার্যকরী দৈর্ঘ্যকে কমায় দিছে ব্যালেন্স করার জন্য। ফাহিম বলেছ টিএইচ এর ভ্যালুটা বুঝি নাই। ও এই যে টিএইচ এর ভ্যালুটা এই যে এখানে বের করে রাখছি। টিএইচ এর ভ্যালু কি বলছে দেখো তো, এই যে দৈনিক 15 সেকেন্ড ধীরে চলে পাহাড়ের উচ্চতায় গেলে, পাহাড়ের চূড়ায়, তো চূড়ায় গেলে যদি দৈনিক 30 সেকেন্ড মানে ভ্যালু স্লো হয়ে যায়, এই যে আমাদের উচ্চতায় চলে গেলে হিসাব না আমরা আগেই করছি 2 × 86400 বাই 86400 প্লাস এক্স, যদি স্লো ফাস্ট চলে, স্লো চললে মাইনাস এক্স। তো কত সেকেন্ড সময় হারায় আমাদের এখানে, ওইটাই হচ্ছে কি এখান থেকে মাইনাস করে ভ্যালু বের করে নিছি। টি হাইট উচ্চতায় চলে গেলে পর্যায়কাল চেঞ্জ হয়, আমাদের কেমন চেঞ্জ হচ্ছে প্রতিদিন 25 সেকেন্ড করে বা 15 সেকেন্ড করে হারাচ্ছে। তাহলে 86400 থেকে 15 বিয়োগ করে দিছি, বাকি ফরম্যাট সেম, প্লাস মাইনাস এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স ইউজ করছি। ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড ফাহিম, ধন্যবাদ। তাহলে আশা করছি অঙ্কগুলা মোটামুটি বোঝা যাচ্ছে কিভাবে করে করতেছি। আচ্ছা,
এবার তাহলে নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে আমাদের এইখানে আরো একটা ম্যাথ। এই ম্যাথে বলা যে একটা সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির বব পানিপূর্ণ অবস্থায় আছে, ববের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তাহলে আমাদের এইখানে সারফেসের মধ্যে এরকম একটা রুফ বা ছাদ, ছাদ থেকে আমরা একটা লম্বা রশি ঝুলাইছি এবং এই লম্বা রশিটাকে আমরা হচ্ছে গিয়ে এরকম একটা সিলিন্ডারের মাঝখানে এখানে রেখে দিছি। সিলিন্ডারটা এরকম লম্বা শেপ এই, এবং সিলিন্ডারটা কতটুকু লম্বা এটাও হচ্ছে আমার কাছে বলে দেওয়া আছে। সিলিন্ডারটার এখান থেকে এখানে হাইট কত, এখান থেকে এখানে হাইট হচ্ছে গিয়ে 8 মিটার। তাহলে সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার। সিলিন্ডারের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, যেটাকে আমরা বলতে পারি 0.08 মিটার। মিটারে কনভার্ট করে রাখলাম ঝামেলা এড়ানোর জন্য। আচ্ছা, তো সেকেন্ড দোলকের কথা বলা, তার মানে আমাদের এই সিলিন্ডারও হচ্ছে গিয়ে এরকম করে দুলবে, এবং সিলিন্ডারটা যখন এরকম করে দুলবে এই সিলিন্ডারের দোলনকাল কত হবে, 2 সেকেন্ড। তাহলে সেকেন্ড দোলকের সিলিন্ডার আকৃতির বব পানিপূর্ণ অবস্থায় আছে। আচ্ছা, আমাদের যে ববটা আছে এই ববটা পানিপূর্ণ অবস্থায় থাকা মানে ববের একদম এই যে মুখ পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে গিয়ে পুরাটা পানি দিয়ে ফিল আপ। ঠিক আছে, পুরাটা পানি দিয়ে ফিল আপ। এখন আমাদের ঘ নাম্বারে বলছে যে ববটি যদি অর্ধেক খালি করি তাহলে দোলকটা দ্রুত চলবে নাকি ধীরে চলবে। ঠিক আছে, ববটা আমরা কি করব, ববটা অর্ধেক পরিমাণ পানি খালি করব, তখন আমার দোলকটা ধীরে চলবে নাকি দ্রুত চলবে, এটা হচ্ছে আমার কাছে বের করতে বলছে। তাহলে এখন তোমরা আমাকে বলো যে কার্যকরী দৈর্ঘ্য এই সিলিন্ডারের ববের মানে পুরা এই সরল দোলকটার জন্য কত হবে। তো যদি কার্যকরী দৈর্ঘ্য বের করতে হয় আমাদের এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে গিয়ে সুতার দৈর্ঘ্য, এই যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হচ্ছে আমাদের স্মল এল সুতার দৈর্ঘ্য, আর সুতা যেখানে শেষ হয় সেইখান থেকে নিয়ে ববের ভার কেন্দ্র, মানে আমাদের এই যে সিলিন্ডারটা টোটাল যে 8 সেন্টিমিটার, তার পুরাটাই যেহেতু পানি দিয়ে ভরা, তাহলে ভারকেন্দ্র কই থাকবে বা ভরকেন্দ্র কই থাকবে, ঠিক মাঝখানে। তাহলে আমাদের যদি ভরকেন্দ্র ঠিক মাঝখানে থাকে আমাদের এই সুতার শেষ বিন্দু থেকে নিয়ে ববের ভারকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটুক হচ্ছে আমার নেওয়া লাগবে। তাহলে স্মল এল আর এখান থেকে হচ্ছে গিয়ে আর এর মান, আর এর মানটুক তাহলে কত, এই যে ওভারঅল যে 8 সেন্টিমিটার সেটার হাফ। তাহলে আর এর মান আমাদের কত আসবে, এখান থেকে আর এর মান আসবে হচ্ছে গিয়ে 0.08 এর হাফ, মানে 0.04 মিটার, মানে 4 সেন্টিমিটার আর কি, 8 সেন্টিমিটারের অর্ধেক। তাহলে এখান থেকে 0.04 সেন্টিমিটার, এটা হচ্ছে গিয়ে আমাদের কিসের ভ্যালু আসলো, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু আসলো, মানে আমাদের ঝুলন বিন্দু থেকে ওই পর্যন্ত সুতা, সুতার শেষ বিন্দু থেকে ওই পর্যন্ত আর। তাহলে এখান থেকে আমাদের এই পুরো দৈর্ঘ্যটাই ক্যাপিটাল এল। তাহলে সেই ক্ষেত্রে তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ আমাদের ক্যাপিটাল এল এর ইকুয়েশনটা কেমন আসতেছে। আমাদের এই সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য ক্যাপিটাল এল এর ইকুয়েশন আসতেছে স্মল এল প্লাস আর, সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে গিয়ে আর এর ভ্যালু। তাহলে এখন ক্যাপিটাল এল এর ভ্যালু আমি আবার জানি, এই যে আমাদের সেকেন্ড দোলকের ক্ষেত্রে আমরা যে দুইটা জিনিস জানি সেটা হচ্ছে t = 2 সেকেন্ড, আরেকটা যে জিনিস জানি সেটা হচ্ছে ক্যাপিটাল এল এর ভ্যালু 0.9929 মিটার অথবা 0.993 মিটার। এক্স্যাক্ট ভ্যালু বের করার জন্য 0.9929 ইউজ করতেছি। তাহলে সরল দোলক বা সেকেন্ড দোলক আমাদেরকে যখনই উল্লেখ করে দিবে দুইটা ভ্যালু আমার মুখস্থ থাকার কথা, টি এর ভ্যালু 2 আর আমাদের ক্যাপিটাল এল এর ভ্যালু 0.9929। তাহলে ক্যাপিটাল এল এর ভ্যালু আমরা সরাসরি এখানে বসাই দিতে পারি 0.9929 মিটার, তাই না। তাহলে এইটা যদি আমাদের ক্যাপিটাল এল এর ভ্যালু হয় আর ক্যাপিটাল এল যদি স্মল এল প্লাস আর হয়, সুতার দৈর্ঘ্যটা আমি বের করে নিতে পারবো। তাহলে এই সমীকরণ থেকে আমার প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে সুতার দৈর্ঘ্যটা বের করে নাও। সুতার দৈর্ঘ্যটা আমার জানা থাকলে পরের বার ইকুয়েশনে সরাসরি বসাতে পারবো। তাহলে সুতার দৈর্ঘ্য স্মল এল হবে ক্যাপিটাল এল মাইনাস স্মল আর, আর এর মান তুমি অলরেডি মিটারে কনভার্ট করে রাখছো, স্মল এল এর মান, ক্যাপিটাল এল এর মান তুমি অলরেডি হচ্ছে মিটারেই জানো। তাহলে 0.9929 এখান থেকে আমরা মান মাইনাস করবো 0.04, তাহলে রেজাল্ট আসে 0.9529। স্মল এল বা সুতার দৈর্ঘ্য হচ্ছে 0.9529 মিটার। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে আমরা সুতার দৈর্ঘ্যটা বের করে রাখলাম। আচ্ছা, এখন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে ববের অর্ধেক খালি করতে হবে। তাহলে ছবিটা আমরা এখানে আরেকবার একটু রিইমাজিন করি। রিইমাজিন করতে হলে আমাদের হচ্ছে গিয়ে এখানে আমরা ছবিটাকে এইখান থেকে নিয়ে আরেকবার দেখব। এই যে আমাদের সুতা যেখানে আছে, সুতা এখনো এক্স্যাক্টলি আগে যেরকম ছিল, সুতা এক্স্যাক্টলি আগের জায়গাতেই আমরা এঁকে ফেলছি।
ঠিক আছে, সুতা এক্স্যাক্টলি যেখানে শেষ হয়েছে সুতা আমরা ওই পর্যন্ত হচ্ছে এখানে এঁকে ফেলছি। তারপর সুতার চারপাশে আমাদের কি ছিল, সিলিন্ডার ছিল, সিলিন্ডারের রেডিয়াস, সিলিন্ডারের চেহারা এক্স্যাক্টলি আগে যেরকম ছিল সিলিন্ডার এখনো আগের মতোই আছে। সিলিন্ডারের লেংথ কতটুকু ছিল, এই যে সিলিন্ডারের লেংথ ছিল হচ্ছে কি আমাদের এখানে ডট ডট দেওয়া এই পর্যন্ত। তাহলে এখান থেকে লম্বা একটা লাইন আমরা টানলাম, এখান থেকে লম্বা একটা লাইন টানলাম এবং এখান থেকে হচ্ছে আমরা সিলিন্ডারটাকে কমপ্লিট করলাম। তাহলে আগেও 8 সেন্টিমিটার ছিল সিলিন্ডার, এখনও 8 সেন্টিমিটারই আছে। ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে ভিতরে, ভিতরে আগে পুরাটা পানি ছিল, এখন আমাদের ববটা কি করছি, অর্ধেক পরিমাণ পানি খালি করেছি। অর্ধেক পরিমাণ পানি খালি করা মানে পানি হচ্ছে কি আমাদের কোন লেয়ারে নেমে আসা, পানি এইখানে নেমে আসা। মানে আমরা অর্ধেক পরিমাণ পানি খালি করে দেওয়া মানে এখন শুধুমাত্র এই অংশের মধ্যে পানি আছে, শুধুমাত্র এই যে এই অংশটুকু, এই অংশের মধ্যে শুধুমাত্র পানি আছে, এখন আর পানিটা আগের মতো পুরাপুরি ফুলফিলড অবস্থায় নাই। এখন সমস্যা হয়ে গেল একটা, সমস্যা কই, সমস্যা হচ্ছে যে আগে যখন পুরাপুরি ভরা অবস্থায় ছিল আমাদের এইখানে ছিল হচ্ছে গিয়ে ভরকেন্দ্র বা ভারকেন্দ্র, যখন এটা হাফ হয়ে গেছে এই অংশে কি আর পানি আছে, নাই। তাহলে ভারকেন্দ্র কি আগের মতো জায়গায় থাকবে না, ভারকেন্দ্র যেহেতু আমরা এক্স্যাক্টলি অর্ধেক খালি করে ফেলছি, তার মানে ভারকেন্দ্র এই অর্ধেক অংশের যে পানি আছে তারও অর্ধেকে নেমে আসবে, কারেক্ট। আমাদের ভারকেন্দ্র ছিল কোথায় আগে, এইখানে। সো ভারকেন্দ্রর ইনিশিয়াল পজিশনটা ছিল হচ্ছে গিয়ে এইখানে, এখন ভারকেন্দ্রটা এখান থেকে নেমে আসছে কতটুকু, এই পরিমাণ দূরত্ব ভারকেন্দ্রটা এক্সট্রা নেমে আসবে। তো এখন আমার কথা হচ্ছে যে পুরাটা যদি 8 সেন্টিমিটার হয়, আগের বার ভরকেন্দ্র ছিল ঠিক মাঝে 4 সেন্টিমিটারে, আর এখন 4 সেন্টিমিটারের অর্ধেক আমরা পানি ফেলে দিছি, তাহলে বাকি যে 4 সেন্টিমিটারের পানি আছে সেই পানির এইখান থেকে নিয়ে এই পর্যন্ত ভারকেন্দ্র নিচের দিকে নেমে আসছে। তো কতটুকু নামবে, ভারকেন্দ্র তো মাঝখানে থাকে, তাহলে 4 সেন্টিমিটার পানি থাকলে 2 সেন্টিমিটার নিচে ভারকেন্দ্র নেমে আসবে। তাহলে এখান থেকে আমরা এক্স প্রাইম এটার ভ্যালু বের করে ফেলতে পারলাম, 2 সেন্টিমিটার মানে হচ্ছে 0.02 মিটার, 2 সেন্টিমিটার মানে হচ্ছে 0.02 মিটার। এই হচ্ছে গিয়ে আমার এখানে আরেকটু নিচের দিকে নেমে আসলো, কতটুকু নেমে আসলো সেটা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে হিসাব করে আমরা ভ্যালুটা বের করে রাখলাম। তাহলে আমাদের এইখানে সুতার দৈর্ঘ্য অলরেডি বের করা আছে, আর আমাদের প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে আমরা এভাবে করে বলতে পারি, প্রশ্ন মতে আমাদের কি বলছে, ববটি যখন অর্ধেক খালি করব এখান থেকে আমরা বলতে পারি যে ভার কেন্দ্র আরো 2 সেন্টিমিটার নিচে নেমে যায়। এখন ভার কেন্দ্র যদি আমার 2 সেন্টিমিটার নিচে নামে তাহলে সেই ক্ষেত্রে আমার কিসে চেঞ্জ আসবে বলতো, পূর্বে যে আমরা স্মল এল প্লাস আর লিখছিলাম এখন কিন্তু জিনিসটা আর ওই রকম থাকবে না। তাহলে যদি এখন এটা আরেকটু নিচের দিকে নেমে যায়, নেমে গেলে আমাদের তাহলে বুঝতে হবে যে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত যে দৈর্ঘ্য এটুক হবে হচ্ছে স্মল এল, আর এখন আমাদের এই যে সুতার শেষ প্রান্ত থেকে আমরা ববের ভারকেন্দ্র পর্যন্ত দূরত্বকে আর ধরি, তাহলে সুতার শেষ প্রান্ত থেকে এখন আমাদের ববের ভারকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব এটাকে কি তুমি আর এখন আর আগের মতো আর ধরতে পারবা না। তাহলে এইখান থেকে নিয়ে আমাদের এখানে দূরত্বটুকু একটু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে এখানে দূরত্বটুকু আসবে হচ্ছে আর প্লাস এক্স, আমাদের এখানে যে এক্স বা এক্স প্রাইম পরিমাণ আমরা নিচের দিকে নামায় নিয়ে গেছি এই দূরত্বটুকু হবে হচ্ছে তখন আর প্লাস এক্স প্রাইম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে ইকুয়েশনটা আমরা এখানে লিখলাম, এই ইকুয়েশনটা লিখার পরে আমরা তাহলে বলতে পারি নতুন কার্যকরী দৈর্ঘ্য, পূর্বে ছিল ক্যাপিটাল এল এখন হয়ে যাবে এল প্রাইম, তাহলে নতুন যে কার্যকরী দৈর্ঘ্য আসে সেটা হচ্ছে এল প্লাস ওই যে আমাদের আর প্লাস এক্স প্রাইম, এক্সট্রা যে দূরত্বটুকু আসতেছে সেই দূরত্বটুকু আমাদের হচ্ছে এইখানে কি করতে হবে, অ্যাড করে দিতে হবে, কারণ ভরকেন্দ্র এখন আগে যেতে আরো নিচে নেমে গেছে। তাহলে স্মল এল এর ভ্যালু তুমি কিন্তু অলরেডি জানো, সুতার কিন্তু কোনো চেঞ্জ নাই, সুতা আগেও যে দৈর্ঘ্যের ছিল সুতা এখনো সেই দৈর্ঘ্যেরই আছে। তাহলে স্মল এল এর ভ্যালু আমরা এখান থেকে বসাই দিতে পারবো 0.9529 প্লাস শুরুতে আমাদের আর ছিল কত
0.04 সেন্টিমিটার মিটার 0.04 মিটার 0.9529 মিটার। আর হচ্ছে কি এখন ওই এক্স প্রাইম পরিমাণ নেমে গেছে, সেটা কতটুকু 2 সেন্টিমিটার, সেটাকেও হচ্ছে কি আমরা মিটারে কনভার্ট করে রাখছি, উইচ ইজ 0.02, এবং সবগুলো এককে আমাদের কিসে আছে, মিটারে। তাহলে এখান থেকে আমাদের একটু এটাকে যোগ করতে হবে, 0.9529 প্লাস হবে হচ্ছে গিয়ে 0.04 0.02, সো 0.06 একবারে যোগ করলেই হয় 1.0129 আসে, 1.0129 মিটার। এই দেখো একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কি আমাদের আগে যে ক্যাপিটাল এল ছিল সেটার জন্য আমাদের টাইম আসতো 2 সেকেন্ড, এখন আমাদের ক্যাপিটাল এল চেঞ্জ হয়ে এল প্রাইম হয়ে গেছে, এখন আর আগের মতো 2 সেকেন্ড পাবো না, পর্যায়কাল চেঞ্জ হবে। তাহলে পর্যায়কাল এখন কেমন চেঞ্জ হবে সেটা হচ্ছে তোমার এখান থেকে একটু বের করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে টি প্রাইম ডিভাইডেড বাই টি, মানে নতুন পর্যায়কাল যদি আমি বের করতে চাই, টি এর সাথে আমার এল এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, তাই এটা আসবে হচ্ছে গিয়ে এল প্রাইম ডিভাইডেড বাই এল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নতুন যে টি প্রাইম বের করতে হবে, মানে পর্যায়কাল যেটা চেঞ্জ আসলো বের করতে হবে, সেটাকে আমরা এই পাশে ক্যাপিটাল টি দিয়ে গুণ করব, এবং ওই পাশে হচ্ছে আমাদের রুট ওভার এল প্রাইম বাই এল যা আছে তাই। তাহলে ক্যাপিটাল টি এর ভ্যালু এই যেখানে দেওয়া আছে, এটার ভ্যালু হচ্ছে গিয়ে 2 সেকেন্ড, তার সাথে আমরা গুণ করব হচ্ছে এল প্রাইম বাই এল, এল প্রাইমের ভ্যালু হচ্ছে 1.0129, আর নিচে হচ্ছে আমাদের ইনিশিয়ালি যে এল ছিল সেই এল এর ভ্যালু ছিল 0.9529। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা, টি প্রাইমের ভ্যালুটা পেয়ে যাবা। তাহলে 1.0129 ডিভাইডেড বাই হচ্ছে 1.0129 ডিভাইডেড বাই হচ্ছে 0.9529, এটা করার পরে 2 ইন্টু রুট ওভার অ্যান্সার করে দিলেই আমাদের এখান থেকে আসে 2.06200, এরকম একটা ভ্যালু আসে, তাই না? হ্যাঁ, তাহলে এখান থেকে 2.06200, সো 2.062 এই পর্যন্ত রাখি, 2.062 সেকেন্ড। তাহলে আমাদের সেকেন্ড দোলকের আগে ছিল 2 সেকেন্ড, এখন কিন্তু এটা আর সেকেন্ড দোলক নাই, কারণ হচ্ছে গিয়ে 2.062 এটার দোলনকাল বেড়ে গেছে। তাহলে যেহেতু আমাদের নতুন যে টি প্রাইম, সেই টি প্রাইমটা পূর্বের যে টি প্রাইমটা আছে বা টি আছে তার চাইতে বড় হয়ে গেছে, সো আমাদের যে দোলকটা আছে সেই দোলকটা কি হবে, সেই দোলকটা বলেছে যে দোলকটা দ্রুত না ধীরে চলবে। তাহলে বুঝতেই পারছো দোলনকাল বেড়ে গেলে কি হয়, দোলক স্লো হয়ে যায়, মানে যেটা আগে 2 সেকেন্ডে করতে পারতো এখন 2 সেকেন্ডের একটু বেশি টাইম লাগবে, তার মানে আমাদের দোলকটি ধীরে চলবে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে, কারণ এই অঙ্কের মধ্যে একটু বুঝার ব্যাপার স্যাপার আছে, কারণ এখানে পানি কিন্তু আধা আধি খালি হয়, সো পানি যখন খালি হবে তখন কিন্তু এটার আগের চাইতে কার্যকরী দৈর্ঘ্য ছিল এইটুক, এখন হয়ে যাবে এত বড়, সো এত বড় কার্যকরী দৈর্ঘ্য হয়ে গেলেই পর্যায়কাল আগের চাইতে বেড়ে যাবে। এমনিও আমরা বুঝতে পারছি যে এল যদি বেড়ে যায়, টি এর সাথে এল এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, সো এল বাড়লে অবভিয়াসলি টি বাড়বেই, তো আমরা এমনিতেও বুঝতে পারি টি বাড়বে, তারপর ক্যালকুলেশন করে দেখলাম আসলেও টি বাড়ে, তো পর্যায়কাল বেড়ে গেলে দোলক অটোমেটিক ধীরে চলবে আর কি। ঠিক আছে, ইয়েস, ধীরে চলবে, ভেরি গুড, ধন্যবাদ। সবার অ্যান্সার তাহলে মোটামুটি সেম আসছে। নেক্সটে হচ্ছে আমাদের স্প্রিংয়ে যাওয়ার আগে আমরা হচ্ছে কি একটু নামাজের ব্রেক নিয়ে আসি। এই পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি দেখলাম স্প্রিংয়ের ফর্মুলাগুলো আমরা এখানে রেখে নামাজের ব্রেক থেকে আসতেছি, তোমরা একটু নামাজ পড়ে আসো, তারপর হচ্ছে আমরা আবার স্প্রিংয়ের অংশটা শুরু করব। কয়টা বাজে? 6:35। আমরা তাহলে আবার শুরু করব হচ্ছে 6:50। ঠিক আছে, নামাজের পরে তারপর হচ্ছে আমরা স্প্রিং এর অংশটুকু দেখলেই আমাদের মোটামুটি চ্যাপ্টার কভার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, তাহলে নামাজের পর দেখা হচ্ছে ইনশাল্লাহ।
আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমরা নামাজের ব্রেকের পরে হচ্ছে আবার এখান থেকে শুরু করছি। তাহলে আমরা মোটামুটি সরল দোলক রিলেটেড যে ফর্মুলাগুলো নর্মালি আমাদের দরকার পড়ে এবং যে ফর্মুলাগুলো দিয়ে আমরা সাধারণত ম্যাথ দেখি সেগুলো একটু দেখে ফেললাম। আমরা হচ্ছে এখন একটু স্প্রিংয়ের সমবায় দেখে ফেলবো এবং স্প্রিংয়ের সমবায়টুকু দেখলে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক কিছু প্রশ্ন দেখলেই মোটামুটি ডান। তো অনুক্রমিক বা শ্রেণী সমবায় মানে আমরা স্প্রিংকে হচ্ছে গিয়ে দুইটা কম্বিনেশনে লাগাতে পারি। একটা হচ্ছে গিয়ে সিরিজ কানেকশন, আমরা এটাকে সার্কিটের মধ্যে বা কোনো একটা ওভারঅল ব্যবস্থার সিস্টেমের মধ্যে লাগাতে পারি, এবং সমান্তরাল সমবায়ে আমরা এটাকে অ্যাটাচ করতে পারি। তাহলে অনুক্রমিক বা শ্রেণী সমবায় যদি হয় স্প্রিংয়ের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা। শ্রেণী সমবায় স্প্রিংয়ের ফর্মুলাটা রেজিস্ট্যান্সের প্যারালালের যে ফর্মুলাটা আসে সেরকম আসে। আবার স্প্রিংয়ের জন্য প্যারালালের যে ফর্মুলা সেটা রেজিস্ট্যান্সের সিরিজের যে ফর্মুলাটা আছে সেরকম আসে। মানে রেজিস্ট্যান্সের সিরিজে যেমন নর্মাল যোগ হয়, এটার প্যারালাল এরকম নর্মাল যোগ হবে কে গুলা, মানে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবকগুলা। আর শ্রেণী সমবায় হচ্ছে গিয়ে রেজিস্ট্যান্সের প্যারালালের মতো ইনভার্স হয়ে যোগ হয়ে ফাইনাল রেজাল্টটা আরেকবার ইনভার্স হয়ে আমাদের কাছে ফুল রেজাল্ট চলে আসবে। তাহলে শ্রেণী সমবায় এফ ধ্রুব থাকে, এই জিনিসটা হচ্ছে কি আমরা একটু এমসিকিউর জন্য আলাদা করে মনে রাখতে পারি চাইলে। শ্রেণী সমবায়ে আমাদের ফোর্সটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আর যখন প্যারালালে তখন হচ্ছে আমরা ফোর্স দিয়ে এটাকে টান দিলে নিচে বা উপরে এক্স এর পরিমাণটা মানে এটার সরণটা কি হবে, সেম থাকবে বা সরণটা ধ্রুব থাকবে। তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি এমসিকিউর জন্য দুইটা ক্লু মনে রাখতে পারবো। তো হয়ে গেল, আমাদের এখন অঙ্ক দেখলেই হবে। একটা স্প্রিংয়ের এক প্রান্তে কোনো দৃঢ় অবলম্বনের সাথে আটকে ঝুলানো হলো, এক প্রান্ত কোনো একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকে ঝুলালাম। এর খোলা প্রান্তের সাথে 400 গ্রাম ভরের একটা বস্তু ঝুলাই দিলাম, দেওয়ার পরে এটা 12 সেন্টিমিটার পরিমাণ প্রসারিত হইল। 12 সেন্টিমিটার পরিমাণ আমরা ওকে প্রসারিত হতে দেখলাম। এরপরে সাম্যাবস্থান থেকে টেনে এটাকে আবার 8 সেন্টিমিটার প্রসারিত করে আমরা ছেড়ে দিলাম, দেওয়ার সাথে সাথে সরল ছন্দিত স্পন্দন এটা তুলতে থাকলো। তাহলে আমাদের খোলা প্রান্তের সাথে আমরা এটাতে একটা ভর যুক্ত করেছি, এই ভর হচ্ছে গিয়ে 400 গ্রাম। দ্যাট মিনস আমরা স্মল এম এর ভ্যালু জানি, স্মল এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.4 কেজি। তাহলে এখান থেকে আমরা এটার ভ্যালু জানি। এখন এটা ঝুলাই দেওয়ার ফলে কি হয়, এটা প্রসারিত হয়। গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা ভর ঝুলানোর পর যতটুকু প্রসারিত হয় এটাকে আমরা এক্সপেনশন অথবা হচ্ছে গিয়ে এক্সটেনশন বলি, অথবা হচ্ছে গিয়ে ইলংগেশন বলি ইংলিশে, এই জন্য এটাকে ই দিয়ে প্রকাশ করে। তো যেহেতু 12 সেন্টিমিটার আমরা আবার কনভার্ট করব হচ্ছে গিয়ে মিটারে, তাহলে এটা 0.12 মিটারের মতো আসবে। এরপর আমরা 8 সেন্টিমিটার টেনে এটাকে ছেড়ে দিছি। তো এখন আমাদের বলেছে যে উদ্দীপক অনুসারে বস্তুটার সর্বোচ্চ বেগ কত হবে, সেই সর্বোচ্চ বেগের মান নির্ণয় করো। তাহলে টেনে যতটুকু ছেড়ে দিই এটাকে আমরা বিস্তার বলি। তাহলে এ এর মান হচ্ছে গিয়ে 0.08 মিটার, যেহেতু এটা 8 সেন্টিমিটার আছে। তো বস্তুটার সর্বোচ্চ বেগ আমাকে হচ্ছে গিয়ে নির্ণয় করতে হবে। গত দিনে কথা মনে আছে, একটা সরল দোলক বা একটা স্প্রিং এদের বেগ সর্বোচ্চ হয় কোথায়, সাম্যাবস্থানে যখন থাকে তখন। তাহলে সর্বোচ্চ বেগ হবে যখন গতিশক্তি হবে হচ্ছে সর্বোচ্চ। আর গতিশক্তির সর্বোচ্চ মানকে কি বলে, ওই যে আমরা গতদিন দেখেছিলাম ইকে ম্যাক্স, সর্বোচ্চ গতিশক্তির মানটাই আছে টোটাল এনার্জি বা মোট শক্তির পরিমাণ যেটা সেটা। তাহলে আমাদের এইখান থেকে সর্বোচ্চ বেগ কত হবে, এই সর্বোচ্চ বেগ আমরা পাবো কার কাছ থেকে, সর্বোচ্চ গতিশক্তি থেকে। সর্বোচ্চ গতিশক্তি থেকে। আর আমরা গত ক্লাসে দেখেছি প্রমাণে যে সর্বোচ্চ গতিশক্তিটা কিসের সমান হয়, মোট শক্তির সমান হয়। সর্বোচ্চ গতিশক্তিটা কি হয়, মোট শক্তির সমান হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা মোট শক্তির ইকুয়েশন আর সর্বোচ্চ গতিশক্তির ইকুয়েশন এটাকে আমরা লিখতে পারি এইভাবে, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার মানে সর্বোচ্চ গতিশক্তি। যদি সর্বোচ্চ বেগ নেই তাহলে গতিশক্তিও সর্বোচ্চ আসবে। এটা কিসের সমান আসবে, এই পাশ থেকে হাফ কে এ স্কোয়ার। এখান থেকে হচ্ছে এই ইকুয়েশন দিয়ে তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। তো কে কোথায় পাবো, ওই যে আমাদের এখান থেকে যদি ভর জানা থাকে, তারপর যদি এক্সপেনশন জানা থাকে, তো গতদিন আমরা এরকম একটা ফর্মুলা বলেছিলাম যে mg ইজ ইকুয়ালস টু কে ই হয়, যেখান থেকে আমরা চাইলে কে এর মানটা m মাল্টিপ্লাইড বাই জি ডিভাইডেড বাই ই করে বের করে নিতে পারি। তাহলে আমাদের ভরের মান হচ্ছে 0.4, এর সাথে আমরা গুণ করব হচ্ছে 9.8, এটাকে এক্সপেনশন দিয়ে ভাগ করব মানে 0.12, তাহলে 98/3 মানে 32.66666 এরকম এলো আসে। সো আমরা 32.67 এই পর্যন্ত রাখতে পারি। তাহলে 32.67 নিউটন পার মিটার। তো এই তো আমার এখান থেকে কে এর ভ্যালু আমার জানা আছে। এই কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে
32.67। তারপর এখান থেকে a এর ভ্যালু আমার জানা আছে, এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.08 মিটার, এটাকে আমরা একটু টেনে ছেড়ে দিছি। ভরের ভ্যালু হচ্ছে গিয়ে আমার জানা আছে, ভর হচ্ছে 0.4 কেজি। তাহলে সবগুলা ভ্যালু বসালে আমরা এখান থেকে ক্যালকুলেশনে ভি ম্যাক্স বের করে নিতে পারবো। হাফ হাফ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ভি ম্যাক্সের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে √k a স্কয়ার ডিভাইডেড বাই স্মল m। তাহলে বলো ক্যালকুলেশনের রেজাল্ট কত আসে। এই যে প্রান্ত অলরেডি বলেছো 0.723 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। তাহলে 0.723 মিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমার সর্বোচ্চ বেগের মান, এখান থেকে চলে আসলো। প্রান্ত বলেছো mg kx ছিল না, kx ছিল। আমরা mg kx কে পরবর্তীতে বলেছিলাম, ওই যে দুইটা মনে আছে কিনা, দুইটা এরকম স্প্রিং দিয়ে, যে একটা স্প্রিং এভাবে থাকে, যদি আমরা একটা ভর ঝুলাই তাহলে স্প্রিংটা হচ্ছে গিয়ে কিছু দূর প্রসারিত হয়, সরি তিনটা হবে, 1 2 3, এইখানে কিছুটা প্রসারিত হবে। সো এই যে এখান থেকে এখানে যতটুকু প্রসারিত হয় একটা ভর ঝুলানোর পরে, সেই প্রসারণটাকে আমরা নর্মালি এক্স ধরি, বাট আমাদের বইয়ের ভাষায় এটাকে এক্স না ধরে ধরছে হচ্ছে ই দিয়ে, এক্সপেনশন হিসেবে। তো এক্স মানে সরণ, এক্সপেনশন মানে সরণ, তো তুমি এক্স এর জায়গায় ই বসায় দিতে পারো আর কি, তাইলেই হবে। ও আচ্ছা, সরি আফরা বলছিল, সরি প্রান্ত বলো না, আফরা বলছিল। আচ্ছা, তাহলে ওইটা হচ্ছে কি আমরা এমজি সমান কে এক্স, এক্স এর জায়গায় ই দিয়ে কাজ করতেছি, একই কথা, দুইটার এককই মিটার। আচ্ছা, এই কোশ্চেনের আবার এখানে এক্সটেন্ডেড পার্ট, ঘতে বলছে উদ্দীপকের স্প্রিংটির দোলন যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলে কিনা, সেটা হচ্ছে আমাকে এখান থেকে একটু ফাইন্ড আউট করে দেখতে বলছে, যেটা যান্ত্রিক শক্তির নিত্যতা ইভেনচুয়ালি মানবে কিনা। তাহলে আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে গিয়ে সাম্যাবস্থায় গতিশক্তি সর্বোচ্চ হয়। তাহলে সাম্যাবস্থায় আমাদের গতিশক্তিটা কেমন হবে, সর্বোচ্চ হবে। সেই সর্বোচ্চ গতিশক্তি কত, আর আমরা বের করব হচ্ছে গিয়ে এটা প্রসারিত অবস্থায় বিভব শক্তি কত। তো দুই বিভব শক্তি গতিশক্তি যদি সমান আসে তাহলেই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, এটুকুই কাজ। তাহলে সাম্যাবস্থায় আমাদের এখান থেকে সর্বোচ্চ গতিশক্তি কত হয় সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড আউট করতে হবে। তো ভি ম্যাক্স আমরা অলরেডি বের করে ফেলছি, এখান থেকে হাফ এম ভি স্কোয়ার করে আমরা সর্বোচ্চ গতিশক্তি বের করব। তাহলে এটা আমার জন্য ভ্যালু আসবে হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। সবগুলা ভ্যালুই আমি অলরেডি জানি না, তাহলে ভি ম্যাক্সের ফর্মুলা আমি অলরেডি জানি, এম এর মান আমার অলরেডি জানা আছে, এই যে এম হচ্ছে গিয়ে 400 গ্রাম, তার মানে আমার এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.4 কেজি, এটার ভ্যালু আমি জানি। আর হচ্ছে গিয়ে ভি ম্যাক্স তো আমরা একটু আগে বের করছি 0.723, তাহলে 0.723 স্কয়ার, তার সাথে 0.4 কে গুণ দিব ভরের জন্য, আর ডিভাইড করব হচ্ছে গিয়ে 2 দিয়ে, তাহলে রেজাল্ট আসে হচ্ছে 0.10454558, 0.104545, তাহলে 0.1045, আচ্ছা পুরাটাই লিখি, 10454558, এই পরিমাণ হচ্ছে কি আমাদের যখন সে সাম্যাবস্থায় থাকে। সাম্যাবস্থায় তো হচ্ছে গিয়ে স্মরণ শূন্য, স্মরণ শূন্য হলে বিভব শক্তি শূন্য হয়ে যাবে, এখানে সম্পূর্ণ শক্তিটাই গতিশক্তি হিসেবে কাউন্টেড হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম সাম্যাবস্থায় সর্বোচ্চ গতিশক্তি। আরেকটা হচ্ছে গিয়ে সম্প্রসারিত অবস্থায়, মানে যখন ওই যে বিস্তারে থাকবে, সম্প্রসারিত অবস্থায় ওর মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। ঠিক আছে, সম্প্রসারিত অবস্থায় আমরা হচ্ছে গিয়ে এখানে, বা প্রসারিত অবস্থায় আমরা হচ্ছে ওর মধ্যে স্থিতিশক্তি তো সঞ্চিত থাকে না, তো আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র স্থিতিশক্তি বের করি। সম্প্রসারিত অবস্থায় স্থিতিশক্তি কত হয় সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু ফাইন্ড আউট করে রাখবো। তো সম্প্রসারিত অবস্থায় স্থিতিশক্তিকে আমরা কি লিখবো, আমরা স্থিতিশক্তিকে হচ্ছে গিয়ে ইপি দিয়ে লিখি। তো ইপি সমান সমান হাফ কে এক্স স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন আমরা হচ্ছে গিয়ে লিখি। ঠিক আছে, তাহলে এখন আমার কথা হচ্ছে ওকে যখন আমরা সম্প্রসারিত করতেছি সেই মোমেন্টে আমাদের এখানে ভ্যালু কত আসবে। তাহলে কে এর ভ্যালু আমরা হচ্ছে এখানে পেয়েছিলাম 32.67, 32.67কে আমরা 2 দিয়ে ডিভাইড করব, হাফ কে চলে আসবে। আর হচ্ছে গিয়ে যখন সম্প্রসারিত অবস্থায় আছে এটাকে আমরা এ স্কোয়ার করে ফেললে আমাদের রেজাল্ট আসে হচ্ছে সিমিলার। তাহলে সম্প্রসারিত অবস্থায় স্থিতিশক্তি যখন হবে হাফ কে এক্স স্কোয়ারের জায়গায় আমরা হচ্ছে গিয়ে এক্স এর জায়গায় কি বসাবো, বিস্তার, সম্প্রসারিত অবস্থায় সে বিস্তারে চলে যায়। তাহলে এই ইকুয়েশনকে আমরা লিখবো হচ্ছে গিয়ে হাফ কে এ স্কোয়ার, এক্স এর মানটা তখন হচ্ছে গিয়ে আমার বিস্তারে চলে যাবে যেহেতু সম্প্রসারিত অবস্থায় আছে। তাহলে হাফ কে এ স্কোয়ারের ক্ষেত্রে আমাদের হাফ কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 32.67 আমরা আগেই বের করছি, সো এটা হচ্ছে 32.67
0.67, তার সাথে হচ্ছে আমাদের বিস্তার ছিল 8 সেন্টিমিটার প্রসারিত করে। সো এই যে এ এর মানটা আমার অলরেডি হচ্ছে এখান থেকে জানা আছে 0.08 মিটার। তাহলে এখান থেকে গুণ করব হচ্ছে 0.08, এটাকে আবার করতে হবে হচ্ছে গিয়ে স্কয়ার। তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে কত? 0.104544, 0.104544, মানে অলমোস্ট 0.1045, 0.10454, দশমিকের পর 5 ঘর পর্যন্ত আমাদের হচ্ছে কি এখানে ভ্যালু মোটামুটি সেম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি দশমিকের পর 5 ঘর পর্যন্ত সমান, মানে সমানই বলা যায়। তার মানে এটা হচ্ছে গিয়ে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র মেনে চলবে। ইয়েস ঠিক আছে। 0.10544, 0.10544, মানে যে যদি আমরা এখানে 5-এর জন্য রাউন্ড অফ করি তাহলে এখানে 5 চলে আসে, 0.105 তখন চলে আসবে। এই তো, তাহলে আমাদের এখান থেকে বিশ্লেষণ মোটামুটি আমরা দেখে ফেললাম। নেক্সটে আরেকটা অঙ্ক দেখি, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এ আসা স্প্রিং এর কম্বিনেশন দিয়ে হচ্ছে গিয়ে হিসাব। তো দুইটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক K1 আর K2 বলে দেওয়া আছে। এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং, দুইটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক K1 K2 বলা, আর ভর M, এই M এর মান বলে দেওয়া আছে হচ্ছে 4.5 কেজি। 3 নাম্বার ছবিতে একটা এক্সট্রা ভর লাগানো M প্রাইম, সেই M প্রাইম ভরটা বলে দেওয়া নাই। তাহলে আমাদের বলেছে উদ্দীপকের 2 নং চিত্রে স্প্রিং এর কৌণিক কম্পাঙ্ক কত হবে। স্প্রিং এর কৌণিক কম্পাঙ্ক মানে হচ্ছে গিয়ে ওমেগা। সো ওমেগা কত হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে বের করতে বলছে। তো 2 নাম্বার চিত্র কোনটা? 2 নাম্বার চিত্র হচ্ছে এইটা। এই চিত্রতে আমাদের হচ্ছে ওমেগা বের করতে হবে। এখন গত ক্লাসে আমরা হচ্ছে সরল ছন্দিত স্পন্দনে বলেছিলাম ওমেগা স্কয়ার সমান সমান কে ডিভাইডেড বাই এম হয়। তাহলে সেই ক্ষেত্রে ওমেগার ইকুয়েশন আসবে হচ্ছে √কে ডিভাইডেড বাই এম। তো 2 নাম্বার চিত্রে ভর হচ্ছে এম, আর 2 নাম্বার চিত্রে কে বলতে K2 বোঝাচ্ছি, কারণ 2 নাম্বার চিত্রে K2 দেওয়া। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনের মধ্যে মানগুলা বসায় দিব। K2 এর মান হচ্ছে গিয়ে 2000, এম এর মান হচ্ছে গিয়ে 4.5। তো 2000-কে এখান থেকে যদি আমরা 4.5 দিয়ে ডিভাইড করি, আমার এখান থেকে ওমেগার ভ্যালুটা চলে আসবে। কত আসে? যে আফরা বলছো 21.08, প্রান্তরও 21.08 আসছে। তাহলে আমি আর ক্যালকুলেশন করলাম না, 21.08 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, জাস্ট ভ্যালু বসালি, অ্যান্সার ডান। তো এটা হচ্ছে গ নাম্বার। ঘ নাম্বারে আমাদের কাছে বলছে এম প্রাইমের মান যদি 1 কেজি হয়, তাহলে উদ্দীপকের 1 আর 3 নাম্বার চিত্রের স্প্রিংগুলোর পর্যায়কাল সমান হবে। আমাদের বলছে এই বক্তব্যটুক ফিক্স করতে বা ঠিক করতে, বক্তব্যটা আমাদের কাছে ঠিক আছে কিনা এইটা হচ্ছে গিয়ে দেখতে হবে। তো প্রথম কথা হচ্ছে আমাদের 1 নাম্বার চিত্র আর হচ্ছে গিয়ে 3 নাম্বার চিত্র। তাহলে 1 নাম্বার চিত্র কোনটা? এইটা। 1 নাম্বার চিত্রতে আমাদের স্প্রিংয়ের দুইটা স্প্রিংয়ের 2 প্রান্ত হচ্ছে গিয়ে ভরের সাথে যুক্ত, আর দুইটা স্প্রিংয়ের 2 প্রান্ত হচ্ছে দেওয়ালের সাথে যুক্ত। তো বেসিক্যালি হচ্ছে এরকম যদি দুইটা রেজিস্টর বা দুইটা স্প্রিং, তাদের এক প্রান্ত যদি একটা সাধারণ বিন্দুর সাথে যুক্ত থাকে, অপর প্রান্তগুলো অপর সাধারণ বিন্দুর সাথে যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা বলবো প্যারালাল কানেকশন। তাহলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওভারঅল এখানে দুইটা রেজিস্টরের কানেকশন যেমন প্যারালাল হয়, দুইটা স্প্রিং এরও এখানে কানেকশন হচ্ছে প্যারালাল। দুই স্প্রিং এর 2 প্রান্ত ভরে, বাকি 2 প্রান্ত ওয়ালে। তো 2 প্রান্ত কমন, দুইটা আলাদা আলাদা বিন্দুর সাথে যুক্ত, তাহলে এখানে হচ্ছে প্যারালাল কানেকশন। যদি প্যারালাল কানেকশন এখানে আমরা পাই, প্যারালাল কানেকশন পেলে এখান থেকে আমরা যে কেপি পাবো, সেই কেপিটা হবে হচ্ছে রেজিস্ট্যান্সের সিরিজের মতো ফর্মুলা, K1 আর K2 এর যোগফল। তো K1 আর K2 এর যোগফল হচ্ছে 2000 আর 1000, তাহলে এখান থেকে আসবে হচ্ছে আমার রেজাল্ট 3000 নিউটন পার মিটার। তাহলে এখান থেকে আমি কি বের করে ফেললাম? এখান থেকে আমি কেপি বের করে ফেললাম। এখন যদি আমি কেপি বের করে ফেলতে পারি, আমার জন্য কি বের করতে বলেছে এখানে? পর্যায়কাল। তাহলে আমার জন্য পর্যায়কাল বের করা কিন্তু কোয়াইট ইজি। তাহলে সেই ক্ষেত্রে আমরা T = 2π√m ডিভাইডেড বাই কে, এরকম একটা ইকুয়েশন দিয়ে মান বের করব। এম হচ্ছে গিয়ে আমাদের এখানে ভর, যে ভরের মান আমি অলরেডি জানি, এই 4.5 কেজিকে নিয়ে এসে এখানে বসাই দিব। আর এই যে কে, কেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কেপির মানটা এখানে কত আছে সেটা বসাইতে হবে। তাহলে এখান থেকে আমরা টি পেয়ে যাব, এবং এই 1 নাম্বার ছবির জন্য আমরা এটার নাম দিলাম হচ্ছে T1। তাহলে আমাদের এম এর ভ্যালু হচ্ছে 4.5কে আমরা ডিভাইড করব হচ্ছে 3000 দিয়ে, 2π এর সাথে আমরা হচ্ছে গিয়ে অ্যান্সারকে √অ্যান্সারকে গুণ করে দিব। তাহলে অ্যান্সার আসে 0.24334 আর আছে 0.243, এই পর্যন্ত রাখলেই হয়, 0.243 সেকেন্ড এরকম আসে।
আবার 3 নাম্বার ছবির কথা বলছে, 3 নাম্বার ছবি হচ্ছে এইটা। তাহলে যদি আমাদের একটা রোধের শেষ মাথার সাথে আরেক রোধের প্রথম মাথা, তার শেষ মাথার সাথে আরেক রোধের প্রথম মাথা যুক্ত হয়, তাহলে এরকম কম্বিনেশনে আমরা জানি এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন যদি আমাদের স্প্রিং এর ক্ষেত্রে হয়, তাহলে রেজিস্ট্যান্সের প্যারালালে যে ফর্মুলাটা আছে সেটার মতো ইকুয়েশন আসবে। তাহলে স্প্রিং এ আমরা সরাসরি শর্টকাট দিয়ে KS বের করে নিতে পারবো। দুইটা স্প্রিং এর গুণফল, যেমন করে আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মান বের করি, দুই রেজিস্ট্যান্সের গুণফল ডিভাইডেড বাই দুই রেজিস্ট্যান্সের যোগফল, তেমনি দুই স্প্রিং এর গুণফল ডিভাইডেড বাই দুই স্প্রিং এর যোগফল। এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে KS এইটার ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে K1 ইন্টু K2 মানে হচ্ছে গিয়ে 2000 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 2000 আর 1000 এর যোগফল মানে 3000। তাহলে রেজাল্ট আসে 666.6666 অনেকগুলো আসে, সো 666.67 এই পর্যন্ত আমরা রেখে দিলাম নিউটন পার মিটার হিসেবে। যদি এখন আমার এইখান থেকে KS এর ভ্যালুটা আমি জানি, আমার এখান থেকে টাইম পিরিয়ডটাও বের করব, এটা T3 3 নাম্বার ছবির জন্য টাইম পিরিয়ড। তাহলে এটার জন্য আসবে 2π√m/k। এইখানে আমরা K কোনটা বসাবো, এই যে KS যেটা পাইছি সেটা, M কোনটা বসাবো, M প্রাইমের যে ভ্যালুটা আছে, কারণ এখানে ছবিতে কিন্তু আমাদের ভর হচ্ছে M প্রাইম। তাহলে M প্রাইমের ভ্যালু হচ্ছে গিয়ে 1 কেজি। আমরা 1 কে ডিভাইড করব 666.67 দিয়ে, তারপর 2π এর সাথে আমরা গুণ করব হচ্ছে কি √অ্যান্সার। রেজাল্ট আসে 0.2433। আবারও এটারও জন্য রেজাল্ট আসে হচ্ছে 0.2433 সেকেন্ড। সো 243 পর্যন্ত রাখলেই হবে। দ্যাট মিনস আমাদের বক্তব্যটা সঠিক, T1 এবং T3 দুটোই হচ্ছে গিয়ে সমান হবে। ইয়েস, 24334, ইয়েস, এই 243 পর্যন্ত রাখলেই হয়। ঠিক আছে, অঙ্কগুলা কিন্তু খুবই সোজা, খুব একটা ঝামেলার জিনিসপাতি নাই। তাহলে এখন আসো আমরা একটু সংজ্ঞা টঙ্গাতে যাই। সেকেন্ড দোলক কাকে বলে বা সেকেন্ড দোলক কি, আমরা সবাই অলরেডি জানি। যে সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে আমরা সেকেন্ড দোলক বলি। পর্যাবৃত্ত গতি কি, কোনো গতিশীল বস্তু কণা গতি যদি এমন হয় তার গতিপথের নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। 3টা ক্লু ওয়ার্ড। 1 নাম্বার হচ্ছে গিয়ে গতিপথের নির্দিষ্ট বিন্দু, তারপর বলতে হবে নির্দিষ্ট সময় পর পর, মানে পর্যায়কালটা সেম থাকবে, এবং একই দিক থেকে, বারবার এক এক দিক থেকে উল্টাপাল্টা দিক থেকে আসলে হবে না, একই দিক থেকে অতিক্রম করে। 3টাই যদি থাকে তাহলে সেটাকে আমরা গত ক্লাসে বলেছিলাম পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। কৌণিক কম্পাঙ্ক কি, সরল ছন্দিত কোনো কণার একক সময় যে কৌণিক সরণ ঘটে, মানে রেডিয়ান পার সেকেন্ড, এই একক সময়ে যে কৌণিক সরণ তাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কৌণিক কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তারপর এখানে প্রশ্নের মধ্যে বলছে আদি দশা কাকে বলে, যাত্রা শুরুর মুহূর্তে, গতকালকে অঙ্কও করাইছি। T=, যখন আমরা 0 সেকেন্ড ধরি তখন যে কণার দশা, সেই দশাকে আমরা বলি আদি দশা, বা এটাকে আমরা বলি ইপক, এটাকে ডেল দিয়ে প্রকাশ করে। স্থানিক পর্যায়বৃত্তি হচ্ছে কোনো ঘটনা বা বিন্যাসের যদি নির্দিষ্ট দূরত্ব পরপর নিয়মিতভাবে পুনরাবৃত্তি হয়, নির্দিষ্ট দূরত্ব পরপর নিয়মিতভাবে এটা রিপিট করতে থাকে, এটাকে আমরা বলি স্থানিক পর্যায়বৃত্তি। আর কালিক পর্যায়বৃত্তি কি, এই যে একটু পরে আমরা দেখব এখানে আছে, কোনো রাশির মান বা ফাংশনের মান যদি এমন হয় এটা নির্দিষ্ট সময় পর পর একই মান প্রাপ্ত হয়, তার মানে এটা নির্দিষ্ট সময় পর পরে এটা হচ্ছে গিয়ে আমার টাইমের জন্য নির্দিষ্ট টাইম পিরিয়ড পর পর সেম ভ্যালু আসবে বা রিপিট করবে। আর এটা হচ্ছে গিয়ে স্থানের উপরে নির্দিষ্ট দূরত্ব পর পর এটা রিপিট করবে। পূর্ণ দোলন কি, দোলকের বিস্তারের এক প্রান্ত হয়ে অপর প্রান্তে গমন এবং আবার আদি অবস্থানে ফিরে আসা, এটাকে আমরা পূর্ণ দোলন বলি। সরল ছন্দিত স্পন্দন কাকে বলবো, গতিপথ সরল রৈখিক, যে কোনো মুহূর্তে ত্বরণ সাম্যাবস্থান হতে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, F is proportional to -x বা A is proportional to -x, যেভাবে করে তুমি এটাকে ব্যাখ্যা করো, এই কন্ডিশনটা কিন্তু আমার হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইনিশিয়াল কন্ডিশন। এখান থেকে আমরা গতদিন সরল ছন্দিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ নিয়ে আসছি। স্পন্দকের দশা, যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থা, সরণ বেগ ত্বরণ সবগুলোকে একসাথে মিলায় আমরা হচ্ছে দশা বলবো। পর্যায়কাল কি, ওই যে আমার একটা পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলবো পর্যায়কাল। স্প্রিং ধ্রুবক, স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যতটুকু বল প্রযুক্ত হয়, একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যতটুকু বল প্রযুক্ত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে স্প্রিং ধ্রুবক। কালিক পর্যায়ক্রম একটু আগে আমরা স্থানিক পর্যায়ক্রমের সাথে তুলনা করে বলে দিছি। সরল দোলক কাকে বলে, ভারী একটা বস্তুপিণ্ডকে ওজনবিহীন, অপ্রসারণীয় এবং নমনীয় সুতার সাহায্যে দৃঢ় অবলম্বনে ঝুলে দেওয়ার পর যদি তা বিনা বাধা এদিক ওদিক দোলে, তাহলে এখানে একটা ক্লু ওয়ার্ড, বস্তুপিণ্ড, এখানে হচ্ছে সুতার বৈশিষ্ট্য, এটা আবার বিনা বাধায় এদিক ওদিক দুলতে থাকবে, তাহলে সুতা সহ পিণ্ডটিকে আমরা বলবো সরল দোলক। বিস্তার, স্পন্দনরত বস্তুর সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে পরিমাণ সরণ হবে সেটাকে আমরা বলি অ্যামপ্লিটিউড বা বিস্তার, এটা ডানেও হতে পারে বামেও হতে পারে। সরল দোলকের দুইটা সূত্র,
বিস্তার দ্বিতীয় সূত্র যেটা 4 ডিগ্রি এর মধ্যে থাকলে নির্দিষ্ট সরল দোলকের দোলনকাল কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক হয়। তার মানে দোলনকাল হচ্ছে গিয়ে কার্যকরী দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। আমরা সূত্রের সাহায্যে এটা জানি। যেই বিন্দুতে সুতার সাহায্যে দোলক পিণ্ডকে ঝুলানো হয় ওইটারও একটা নাম আছে, হ্যাঙ্গিং পয়েন্ট বলে বা ঝুলন বিন্দু বলে। তারপর অধিক গরম, এখান থেকে অনুধাবন শুরু হলো। অধিক গরমের কারণে দোলক ঘড়ির ধীরে চলার কারণ। গরমকালে কি হয়, গরমকালে আমাদের যে কোনো বস্তুর, যেমন লম্বা লম্বা যে আমাদের রাস্তায় সুতাগুলো দেখতে পাই বা তারগুলো দেখতে পাই, আমাদের গরমকালে টেম্পারেচার অনেক বেড়ে যাওয়ায় তাপমাত্রায় আমাদের তারগুলার দৈর্ঘ্য কিছুটা প্রসারিত হয়। শীতকালে আবার তাপমাত্রা কমে যাওয়ায় তারগুলা কিছুটা সংকুচিত হয়ে আসে। তো যখন গরমকাল আসে তখন হচ্ছে কি আমাদের কি হবে, দোলক ঘড়ির শীতকালে কার্যকর দৈর্ঘ্য আমাদের এই যে কমে যায়, কমে গেলে পর্যায়কাল কমে যায়, কারণ টি এর সাথে এল এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। আবার গ্রীষ্মকালে কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যায়, তো বেড়ে গেলে অবশ্যই কি হবে, পর্যায়কাল বেড়ে যাবে, পর্যায়কাল বেড়ে গেলে দোলক ঘড়ি ধীরে চলবে। ফাঁপা দোলক পিণ্ডকে তরল দ্বারা পূর্ণ করলাম, তারপর তলায় ছোট ছোট ছিদ্র করে দিলাম, তাহলে দোলকটা প্রথমে ধীরে পরে দ্রুত কেন চলবে? তাহলে চিন্তা করো, আমার একটা ফাঁপা গোলক আছে, ফাঁপা গোলকের মধ্যে আমি একদম পুরো ভরে পানি নিছি। সো পুরাটা যদি আমি ভরে পানি নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে কি হবে, ভরকেন্দ্র থাকবে এইখানে। ভরকেন্দ্র যদি এইখানে থাকে তাহলে এটাকে যেই বিন্দু থেকে ঝুলাবো এইখান থেকে নিয়ে আমার এইটুক হচ্ছে গিয়ে এল, মানে আমার কার্যকরী দৈর্ঘ্যর এইটুক হচ্ছে এল হবে। তারপর আমি যদি এখন এখানে ছোট ছোট ছিদ্র করে দেই তাহলে এই ছিদ্র দিয়ে আস্তে আস্তে কি বের হয়ে আসবে, ছিদ্র দিয়ে আস্তে আস্তে পানি এখান থেকে বের হয়ে আসতে শুরু করবে। পানি যদি বের হয়ে আসতে শুরু করে তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে আরেকটা ছবি আঁকতে পারি সরল দোলকের, যেই সরল দোলকে পানি নামতে 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 আমরা ধরলাম পানি এখানে চলে আসছে, মানে ছিদ্র হতে হতে ছিদ্র দিয়ে পানি পড়তে পড়তে এই ছবি থেকে এখানে পানিটা কি হয়ে গেছে, নিচে নেমে গেছে। পানি যদি নিচে নেমে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দোলকের ভরকেন্দ্রও নিচে নেমে যাবে। ভরকেন্দ্র যখন নিচে নেমে যাবে আমাদের এই যে পয়েন্টার যেখানে ছিল এখান থেকে আমাদের কার্যকরী দৈর্ঘ্য আরও নিচে নেমে আসবে। তার মানে এল প্রাইমের ভ্যালুটা আগের যে এল ছিল তার চাইতে বড় হয়ে যাবে। তো কার্যকরী দৈর্ঘ্য বেড়ে গেলে দোলনকাল বেড়ে যায়। দোলনকাল যদি বেড়ে যায় তাহলে প্রথমে কিরকম চলবে, প্রথমে আমার ধীরে চলবে, এই কারণে যেহেতু কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে পর্যায়কাল বেড়ে যাবে। পর্যায়কাল বেড়ে গেলে আমাদের দোলনকাল স্লো হয়ে যাবে। এরপরে আমাদের 3 নাম্বার ছবি, এইখান থেকে নিয়ে এইখানে যখন আমাদের এই সরল দোলক পুরাটা খালি হয়ে গেল তখন ভরকেন্দ্র আবার কই উঠে আসবে, মাঝখানে উঠে আসবে। তাহলে আবার উপর থেকে আমরা হচ্ছে গিয়ে লাইন টানলে এইখানে যে ক্যাপিটাল এল সেটা আবার কিসের সমান হয়ে যাবে, এইটার সমান হয়ে যাবে, আগে যেমন ছিল তেমন পুরোটা খালি হয়ে যাওয়ার পর। তাহলে খালি হয়ে যাওয়ার পর আবার আমাদের যে এল, আমরা এটাকে এল ডবল প্রাইম বললাম, এই এল ডবল প্রাইমটা আবার এল এর সমান হয়ে যাবে এবং এই এল ডবল প্রাইমটা আমাদের এখানে যে এল প্রাইম ছিল তার চাইতে আবার ছোট হয়ে আসবে। তো যদি ছোট হয়ে আসে তাহলে আমাদের নতুন যে পর্যায়কাল আসবে সেটা এটার পর্যায়কালের চাইতে ছোট হয়ে আসবে। তাহলে যদি ছোট হয়ে আসে তার মানে পরে আবার এটা কেমন চলবে, দ্রুত চলবে। ঠিক আছে, এরকম করে আমাদের হচ্ছে সুন্দর মতো জিনিসগুলো বুঝাই দিয়ে আসতে হবে। পৃথিবীর গতি সরল ছন্দিত গতি নয় কেন? সরল ছন্দিত গতি হচ্ছে এটা, এইভাবে দুললে। পৃথিবী তো এইভাবে দুলে না, পৃথিবী তো এরকম বৃত্তাকার পথে যায় বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা পর্যায়ভিত্তিক গতি বলতে পারি। সো এটাকে সরল দোলন গতি বলা যাবে না। তো পৃথিবী তার বিচরণকালে সম্পূর্ণটাই একই দিক বরাবর বারবার ঘূর্ণনশীল থাকে, তাই পৃথিবীর গতি হচ্ছে সরল গতি নয়। সরল দোলকের কৌণিক বিস্তার 4 ডিগ্রিতে রাখতে হয় কেন? কৌণিক বিস্তার 4 ডিগ্রিতে রাখলে সরল দোলক সরল পথে দৌড়ায় এবং সরল পথে যখন দুলতে থাকে সরল রেখা বরাবর আমরা তখন কাজগুলো ওই যে যেমন সরল দোলকের সূত্রগুলা ঠিকঠাক মতো বসাতে পারি। 4 ডিগ্রির যদি বেশি হয়ে যায় তাহলে সরল দোলক আর এরকম সরল রেখা মেনটেন করে না। সরল দোলক হচ্ছে তখন এরকম একটা গোল রাস্তা বা এরকম একটা উপবৃত্তাকার কক্ষপথ মেনটেন করে, তখন এটা সরল রেখা থাকে না। তাহলে গতিপথ যদি সরল রৈখিক থাকে না, ফর্মুলাগুলো ঠিকঠাক মতো তখন আর কাজ করবে না, তাই 4 ডিগ্রির মধ্যে রাখতে হয়। তারপর বলছে গ্রীষ্মকালে দোলক ঘড়ির দৈর্ঘ্য কমাতে হয় কেন? গ্রীষ্মকালে ওই যে আমাদের এল বেড়ে যায়, যেহেতু দোলক ঘড়ি আছে, দোলক ঘড়ির জন্য গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়বে, সো টেম্পারেচার আমাদের এই বৃদ্ধি পেলে কার্যকরী দৈর্ঘ্য বেড়ে যাবে। তারের দৈর্ঘ্য বেড়ে গেলে আমাদের পর্যায়কাল বেড়ে যাবে, ঘড়ি ধীর হয়ে যাবে। ঘড়ি যেন ধীর না হয় তাই দোলক ঘড়ির দৈর্ঘ্যটা কিছুটা আগের চাইতে কমিয়ে দিতে হয়। মানে আমি অলরেডি জানি গরমকাল চলে আসছে, আমাদের একটা তার ছিল এটা 1 মিটার, এটা একটু বেড়ে এখন 1.1 মিটার হবে। সো তারের দৈর্ঘ্য আমি আগেই 0.9 করে রাখবো যেন এটা 0.1 মিটার বাড়লেও এক্স্যাক্টলি আবার 1 মিটারে চলে আসে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা জাস্টিফাই করতে হয়।
একতারার গতি পর্যাবৃত্ত গতি কিনা ব্যাখ্যা করো, বা গিটারের তারের গতি পর্যাবৃত্ত গতি কিনা। তো পর্যাবৃত্ত গতি কি বলে, আমরা হচ্ছে গিয়ে কোনো একটা কণা একটা নির্দিষ্ট দিক থেকে বারবার যদি ওই পথে ফিরে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে পর্যাবৃত্ত গতি। তো আমাদের কি বলে, একটা নির্দিষ্ট বিন্দুতে বিস্তারের মান নির্দিষ্ট সময় পর পর একই হয়। আমরা যখন গিটার বাজাই বা একতারা এরকম করে বাজাই ধরে একতারার মতো, তাহলে অলিক পর্যাবৃত্তির বৈশিষ্ট্য এটা, তার মানে আমাদের একতারার গতিটা কেমন হবে, পর্যাবৃত্তিক গতি হবে। এরপরে বলছে সরল সন্ধিত স্পন্দন কণার ত্বরণ বনাম সাম্যাবস্থান। তাহলে আমাদের ত্বরণ আর সাম্যাবস্থানের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, ওমেগা স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এ এর সাথে সম্পর্ক হচ্ছে -x। এ কে আমরা কোন অ্যাক্সিসে বসাচ্ছি, y অ্যাক্সিসে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশন আসতেছে y প্রপোর্শনাল টু -x। তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা যার ঢালটা পজিটিভ না, ঢালটা হচ্ছে নেগেটিভ। তো গ্রাফটা এই দিক দিয়ে না যে এদিক দিয়ে যাবে, তাহলে মূল বিন্দুগামী সরল রেখা সেটা হচ্ছে গিয়ে এই বরাবর না যে যাবে হচ্ছে এইদিকে, কারণ y প্রপোর্শনাল টু -x আছে। তো y প্রপোর্শনাল টু -x এর গ্রাফ আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এইভাবে করে নরমালি সরল রেখা আঁকি। স্প্রিং ধ্রুবক 2200 নিউটন পার মিটার বলতে বোঝায় 1 মিটার প্রসারিত করতে এটার দৈর্ঘ্য বরাবর কতটুকু বল প্রয়োগ করতে হবে, 2200 মিটার পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তারপরে এখানে আমাদের বলে দেওয়া আছে উল্লম্ব তলে কম্পিত কোনো একটা স্প্রিং এর দোলনকাল পৃথিবী আর চাঁদের পৃষ্ঠে কি সেম হবে কিনা ব্যাখ্যা করো। তো দোলনকাল ডিপেন্ড করে 2π√m/k, তার মানে ভরের উপরে আর স্প্রিং কনস্ট্যান্টের উপরে। তো আমরা যদি ভরকে সেম রেখে দেই, আমাদের স্প্রিং যেটা নিয়ে যাব এটা পৃথিবীতে যে স্প্রিং কনস্ট্যান্ট আসবে ওখানেও সেম স্প্রিং কনস্ট্যান্ট আসবে, 2π এর মতো থাকবে। তো ভর যদি আমরা সেম রাখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দোলনকাল দুই পৃষ্ঠে সেম আসবে। তাহলে দোলনকাল পৃথিবী আর চাঁদের পৃষ্ঠে সেম হবে যদি আমাদের ভরের মান কি হয়, একই থাকে। তাহলে এইখান থেকে আমাদের যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু একটু ভালো মতো আমরা দেখে যাব। দোলকের গতি বৈদ্যুতিক পাখার গতি দুইটার মধ্যে ডিফারেন্স আছে। দোলক হচ্ছে এমনি দুলে আর পাখা হচ্ছে ঘুরে। তাহলে দোলকের ঘড়ি হলো বা দোলকের গতি হলো দোলকের ঘড়ি, যেটা ঘড়ির গতি হচ্ছে আমার স্পন্দন গতি। আর বৈদ্যুতিক পাখা যেটা, এটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরে এবং বারবার একই পথে ফিরে এসে ঘুরতে থাকে, তাহলে এটাকে আমরা বলবো বৃত্তীয় পর্যাবৃত্ত গতি। সেকেন্ড দোলক এক ধরনের সরল দোলক, খুবই অবভিয়াস। যেই সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকেই তো হচ্ছে কি আমরা সেকেন্ড দোলক বলবো, তাই না? যেই সরল দোলকের দোলনকাল 2 সেকেন্ড, যেই সরল দোলকের দোলনকাল 1 সেকেন্ড তাকে আমরা সরল দোলকই বলবো, সেকেন্ড দোলক বলবো না। আবার যেই সরল দোলকের দোলনকাল 3 সেকেন্ড তাকে আমরা সরল দোলকই বলবো, বাট 2 সেকেন্ড হলে তখন ওই সরল দোলককে আমরা চাইলে সেকেন্ড পেন্ডুলাম হিসেবে কনসিডার করতে পারি। কোন সময় সরল দোলকের গতি সরল রৈখিক হয়, ওই যে 4 ডিগ্রির মধ্যে যদি আমরা দুলাই তাহলে কৌণিক সরণ 4 ডিগ্রি বা তার চেয়ে কম হলে জিনিসটা সরল রৈখিক হয়। সরল দোলকের যে ফর্মুলাগুলো আছে ফর্মুলাগুলোও ঠিকঠাক মতো মেনটেন করে। একটা ভূস্থির উপগ্রহে স্প্রিং ভর ব্যবস্থায় দোলনকাল কেমন হবে? তো ভূস্থির উপগ্রহ কই থাকে? ভূস্থির উপগ্রহে স্প্রিং ভর ব্যবস্থায় দোলনকালের ইভেন্চুয়ালি কোনো পরিবর্তন হয় না। স্প্রিং এর দোলনকালে t হচ্ছে 2π√m/k। তাহলে m হচ্ছে কি আমাদের ভর আর স্প্রিং ধ্রুবক হচ্ছে কে। স্প্রিং ভর ব্যবস্থাকে ভূস্থির উপগ্রহে নিয়ে গেলে ভর এবং স্প্রিং ধ্রুবক কোনোটারই পরিবর্তন হয় না। উপগ্রহে নিয়ে গেলে স্প্রিং ধ্রুবকেও চেঞ্জ আসে না, বস্তুর ভরেও কোনো চেঞ্জ আসে না, তাহলে দোলনকাল একই রকম থাকবে। এরপর সরল ছন্দিত গতির কণা সম্পন্ন ত্বরণ সরণের সমানুপাতিক। এটা তো আমাদের যে সরল ছন্দিত স্পন্দনের শর্ত থেকে হচ্ছে আমরা এটা আনতে পারি যে h প্রপোর্শনাল টু -x, যেহেতু f is proportional to -kx তাই a proportional to -x। এই হচ্ছে কি আমাদের মোটামুটি প্রশ্ন। মহাকাশে একজন নভোচারীর নিকট একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্কের পরিবর্তন কি হবে? মহাকাশে গেলে আমাদের কম্পাঙ্ক 0 হার্জ হয়ে যাবে, কারণ মহাকাশে যখন আমরা চলে যাচ্ছি তখন এটার জি এর মান চলে আসে হচ্ছে 0। জি এর মান যখন চলে আসবে 0, ক্যাপিটাল টি এর মান 2π√L/0, মানে ক্যাপিটাল টি আসবে ইনফিনিটি। ক্যাপিটাল টি যদি ইনফিনিটি আসে 1/∞, রেজাল্ট আবার এখান থেকে আসবে হচ্ছে 0। তাহলে এই যে জিনিসগুলো এগুলো একটু কেয়ারফুলি মাথায় রাখবো। পাশাপাশি গত ক্লাসে যা পড়িয়েছি ওই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, এবং আজকের ক্লাসে যেটা পড়ালাম স্পেশালি সেকেন্ড দোলক, এটা খুব ভালো মতো একটু দেখে যাব। এই চ্যাপ্টারে হোপফুলি খুব একটা ঝামেলা হবার কথা না। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফুল চ্যাপ্টারে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো ক্লাসে। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।